জোরান মামদানি তার যে রিসেন্ট একটা বিপুল জয়লাভ করেছে নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে, সেইটা নিয়ে আমরা আলোচনা করব মূলত। মামদানির মতো একজন জঙ্গি, একজন সন্ত্রাসবাদী, সে নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হতে চলেছে। জোহরান মামদানি টিকে থাকার জন্য কম্প্রোমাইজ করতে পারেন, জোহরান মামদানি বিক্রি হয়ে যেতে পারেন। মার্কিন যুক্তরাষ্ট্রে কমিউনিস্ট শব্দটি প্রায় একটা গালি হিসেবে ব্যবহৃত হয়। মামদানিকে চরম রেসিস্ট আক্রমণ করা হয়েছে। যে আলোচনাটা খুব একটা সামনে আসছে না, মার্কিন যুক্তরাষ্ট্রের যে কমিউনিস্ট পার্টি, প্রধান কমিউনিস্ট পার্টি সিপিইউএসএ, তারা কিন্তু সোৎসাহে মামদানির বিজয়কে তারা ওয়েলকাম করেছে, মামদানিকে তারা অভিনন্দন জানিয়েছে। তো ক্যাথি যখন মামদানিকে সমর্থন করে বক্তৃতা করতে গেলেন, তখন গোটা অডিয়েন্স তারা চিৎকার করতে শুরু করলো, ট্যাক্স দ্য রিচ। Oh, this crowd is fired up. এটা আসলে একটা গণ আন্দোলনের চয়, এবং একটা জোহরান মামদানির জন্য গোটা বিষয়টা আসলে অপেক্ষা করবেন না। কোনো কোনো সময় না, সংঘাতের পথে যাওয়া ছাড়া, সিস্টেমের সাথে, অলিগার্কদের সাথে সংগ্রামের পথে যাওয়া ছাড়া, সংঘাতের পথে যাওয়া ছাড়া সিস্টেম তোমার সামনে আর কোনো জায়গা রাখে না। যে একদিকে রাশিয়ার নেতৃত্বে 81 পার্টি, অন্যদিকে চীনের নেতৃত্বে 12 পার্টি, এই দুটো কমিউনিস্ট শিবিরের মধ্যে মারামারি। আমার যেটা মনে হয় বামপন্থা অনেকটা পিছিয়ে গেছে, সেটা হলো যে ইন্টারন্যাশনালিজম। তোমার মেয়র হিসেবে তুমি ট্যাক্স বসাতে পারো না। কংগ্রেস কি এত বড় জাহাজ যে সেখানে তার মধ্যে বামপন্থা আমরা পেয়ে যাবো? আমি মনে করি এমন প্রশ্নগুলো করছো যে এই বিষয়গুলো নিয়ে আমি কোথাও প্রকাশ্যে কিছু লিখি না, শুধু সকালের 8টায়, বিকেলের 8টায় দুঃখ করি। পশ্চিমবঙ্গের বামপন্থী আন্দোলন কারা তৈরি করেছেন? পশ্চিমবঙ্গের বামপন্থী আন্দোলন তৈরি করেছেন শ্রমিক এবং মুসলমানরা। আমরা একটু চীনে ঢুকবো কি? হ্যাঁ, ওগুলো একটা ভাবছিলাম আর কি। না, অর্ক ঢুকতে চাইছে না। তো সব মিলিয়ে যারা বামপন্থী, যারা বামপন্থায় ভরসা রাখেন, তাদের কাছে এটা একটা ফ্যান্টাস্টিক সময়। নমস্কার সবাইকে, দ্য কফি হাউস এক্সপিরিয়েন্সের আরেকটা নতুন পর্বে স্বাগত। তো আজকে আমরা একটা খুব রিসেন্ট ফেনোমেনন নিয়ে ডিসকাশন করতে চলেছি। জোরান মামদানি তার যে রিসেন্ট একটা বিপুল জয়লাভ করেছে নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে, সেইটা নিয়ে আমরা আলোচনা করব মূলত। এবং তার সাথে আমরা রিলেটেড যে গ্লোবাল লেফট এবং সেই সম্পর্ক, তার সাথে রিলেশনে ইন্ডিয়ান লেফট, এই পুরো স্পেকট্রামটাকে আমরা এক্সপ্লোর করতে চাই। তো আমাদের সাথে আজকে আছে গেস্ট অর্ক ভাদুরী। অর্ক ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট, এবং অর্কর ফেসবুক এবং অন্যান্য জায়গায় বিভিন্ন লেখা বেরোয়। আমি দীর্ঘদিন ধরে, এবং আমি আর সৌমিক দীর্ঘদিন ধরে ওর লেখা ফলো করি, আমরা আলোচনা করি। দীর্ঘদিন ধরে ভাবছি, বিশেষ করে বাংলাদেশের সময় ওর অনেক লেখা আমরা খুবই মানে ক্লোজলি ফলো করেছিলাম। তো মানে ফাইনালি অর্ককে ডাকা হলো। মামদানি নিয়ে আজকে আমরা ফোকাস করছি, কিন্তু আমরা আশা করবো যে ভবিষ্যতে আরো অনেক টপিকে ওকে পাবো আর কি। যে মামদানির যে এই যে উইনটা, যেটা আমরা দেখলাম, এটা একটা সেন্সেশনাল ঘটনা। তো নিউ ইয়র্ক সিটি তো একটা শহর, মানে একটি দেশের একটা শহর। তো সেইটার জন্য একজন মেয়র নির্বাচিত হয়েছে, তো সেইটা নিয়ে এত হইচই পড়ে যাওয়ার কি আছে? মানে তার এক্সাক্ট ইম্প্যাক্টটা কতটা বড়? তো আমরা সেই জায়গা থেকে আমরা শুরু করি। অর্ক, তোমার কি মনে হয়? মানে এটা আরো বেশি করে বলছি কারণ তোমার রিসেন্টলি একটা লেখায় তুমি ঠিক এই ধরনের একটা জায়গা থেকে কিন্তু ব্যাপারটাকে অ্যানালাইজ করার চেষ্টা করেছো। থ্যাংক ইউ প্রত্যয়, আমাকে এই আলোচনায় আজকে আমন্ত্রণ জানানোর জন্য। জোহরান মামদানির জয়টা মানে বহু দিক থেকে ঐতিহাসিক। তার প্রথম কারণ হচ্ছে যে আহ, জোহরান মামদানিকে কি ধরনের কুৎসা, কি ধরনের বিরোধিতা, কি ধরনের অপপ্রচারের মোকাবিলা করে জিততে হয়েছে, এইটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় প্রাথমিকভাবে বললে। এবং আমরা তো দেখেছি যে মামদানিকে চরম রেসিস্ট আক্রমণ করা হয়েছে, মামদানিকে কমিউনিস্ট বলা হয়েছে। ট্রাম্প নিজে মামদানিকে একজন উন্মাদ কমিউনিস্ট বলেছেন। আমরা দেখেছি যে হামাসের সঙ্গে মিলিয়ে প্রচার করা হয়েছে মামদানিকে। আমরা দেখেছি এই ধরনের প্রচার দক্ষিণপন্থীরা করেছেন, এবং শুধু রিপাবলিকানরা নন, ডেমোক্র্যাটদেরও দক্ষিণপন্থী অংশ তারা এই ধরনের প্রচার করেছেন যে 9/11-এর 25 বছর পূর্তিতে মামদানির মতো একজন জঙ্গি, একজন সন্ত্রাসবাদী, সে নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হতে চলেছে।
কাজে যে দুটো খুব গুরুত্বপূর্ণ কার্ড মামদানির বিরুদ্ধে খেলা হয়েছে, একটা হচ্ছে তার রাজনৈতিক পরিচয় নিয়ে, যে তিনি একজন হুম। বামপন্থী, তিনি একজন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট, গণতান্ত্রিক সমাজবাদী, এবং তাকে চিত্রিত করা হয়েছে কমিউনিস্ট হিসেবে। এবং আমরা জানি যে কোল্ড ওয়ার পরবর্তী সময়ে গোটা বছরের পর বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে কমিউনিস্ট শব্দটি প্রায় একটা গালি হিসেবে ব্যবহৃত হয়, এবং একই সঙ্গে মামদানিকে একজন ইসলামিস্ট জঙ্গি হিসেবে প্রচার করা হয়েছে। কাজে এই দুটো প্রচারই কিন্তু ভয়ঙ্কর। এই দুটো প্রচারের মোকাবিলা করে মামদানি জিতলেন, এবং এই জয় আসলে প্রমাণ করলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের কমিউনিস্ট বিদ্বেষ বা ইসলাম বিদ্বেষের যে বাজার দর, সেটা এখন আগের তুলনায় অনেকটাই পড়তির দিকে, সেটা খানিকটা কমছে। এটা হচ্ছে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে মামদানির জয়টা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। মামদানির জয় যতটা না ডেমোক্র্যাটদের জয়, তার থেকে অনেক বেশি ডিএস এর জয়, ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অফ আমেরিকা বলে একটা সংগঠনের জয়, যেই সংগঠনকে কেন্দ্র করে মূলত বার্নি স্যান্ডার্সের নেতৃত্বে এবং এখন মামদানির মতো তরুণ প্রজন্মের আহ, সদস্যদের হাত ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে এক ধরনের আহ, নতুন করে একটা বামপন্থা উত্থানের একটা সম্ভাবনা তৈরি হয়েছে বললে ব্যাপারটাকে খুব ছোট করে বলা হয়। এক ধরনের বামপন্থার উত্থান ঘটছে। কাজেই ডিএসএ নিয়ে নিশ্চয়ই আমরা কথা বলতে পারি, এবং বলার একেবারেই। খুব খুব জরুরি ডিএসএ কে নিয়ে কথা বলা, কারণ আমাদের এখানকার অনেক বামপন্থীরা মামদানিকে অন্য ডেমোক্র্যাট প্রার্থীদের সঙ্গে গুলিয়ে গুলিয়ে ফেলছেন, ফেলছেন। কিন্তু এটা আসলেই ঠিক ঠিক ভাবনা নয়। কারণ মামদানি আসলে ডিএসএ প্রার্থী, এবং ডিএসএ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বামপন্থীদের সবচাইতে বড় একটা সংগঠন। এই ডিএসএ এর সদস্য সংখ্যা ছিল 1,600। 2016 সালে যখন বার্নি স্যান্ডার্স তার ক্যাম্পেইন শুরু করেন, তারপরে 2020 সাল, এই সময়ে পর্বে ডিএসএ এর সদস্য সংখ্যা 6,000 থেকে বেড়ে 90,000-এ পৌঁছে যায়, এবং এখনো প্রায় লাখখানেক সদস্য ডিএসএ এর রয়েছে। এবং ডিএসএ এর মধ্যেও, ডিএসএটাও কোনো একমাত্রিক সংগঠন নয়, এটাও আমরা জানি। ডিএসএ এর মধ্যে বিভিন্ন ধরনের বামপন্থীরা আছেন, ট্রটস্কিপন্থী কমিউনিস্ট থেকে শুরু করে মার্কসিস্ট লেনিনিস্ট, সোশ্যাল ডেমোক্র্যাট, প্রত্যেকে। আমরা অনেকেই জ্যাকোবিন বলে যে জ্যাকোবিন, পত্রিকার হ্যাঁ। আহ, মুগ্ধ পাঠক, এই জ্যাকোবিন পত্রিকার যিনি সম্পাদক ভাস্কর, আমাদের বন্ধু, হ্যাঁ। তারও বেশ কম বয়স, 36-37 বছর বয়স, তিনিও কিন্তু এই ডিএসএফ এর বৃত্তের একজন মানুষ, এবং জোহরান মামদানির দীর্ঘদিনের বন্ধু। কাজেই এই এই সবকিছুর মধ্যে দিয়ে বামপন্থার একটা উত্থান ঘটছে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ তথ্য, যারা মার্কিন যুক্তরাষ্ট্রের বাম রাজনীতি, ডিএসএ এর রাজনীতি খেয়াল করেন, তারা হয়তো জানেন যে 2023 সালে ইসরায়েল প্যালেস্টাইন সংঘর্ষ, যেটা আসলে ইসরায়েল কর্তৃক প্যালেস্টিনীয়দের ওপর গণহত্যা, সেটা শুরু হওয়ার পরে এই ডিএসএ 24 জন খুব গুরুত্বপূর্ণ নেতা তারা সংগঠন ছেড়ে দেন, এবং তারা অভিযোগ করেন যে ডিএসএ মার্ক্সবাদীদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে, মার্ক্সবাদীরা ডিএসএ নিয়ন্ত্রণ করতে শুরু করেছেন। এবং উম, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ প্রবণতা। আমি জানি না তাদের অভিযোগ আদৌ মিথ্যে কিনা, কিন্তু যেভাবে মামদানিকে কমিউনিস্ট বলে আক্রমণ করা হচ্ছে, যদিও মামদানি নিজে বারবার করে বলছেন তিনি একেবারেই কমিউনিস্ট নন, তিনি একেবারেই মার্কসিস্ট নন, তিনি একজন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট, সেই জায়গায় দাঁড়িয়ে ডিএস এর এই বামপন্থী চলন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এবং এটা সবচাইতে গুরুত্বপূর্ণ মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতির প্রেক্ষিতে, কারণ এটা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশে বামপন্থী আন্দোলনের, 21 শতকের বামপন্থী আন্দোলনের বিকাশের যে সম্ভাবনা, সেটা অনেকগুলো দরজা আসলে খুলে দিল। এবং সান ফ্রান্সিসকোতেও কিন্তু ডেমোক্র্যাটদের যে দলীয় নির্বাচন, সেখানে আরেকজন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট, একজন বামপন্থী সৈকত। হুম। সৈকত চক্রবর্তী, তিনি কিন্তু লড়াই করছেন, এবং অনেকেই খুব আশাবাদী যে সৈকত একটা দুর্দান্ত ফলাফল করবে। কাজেই এই জায়গা থেকে দেখলে মামদানির জয় একটা দুর্দান্ত ঘটনা। আরেকটা আমি শেষ কথা বলি, নিউ ইয়র্কে এর আগেও বামপন্থী মেয়র নির্বাচিত হয়েছেন, বাম ধারার মেয়র নির্বাচিত হয়েছেন, এই ডিএসএরই সদস্যরা একাধিকবার তারা নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হয়েছেন, কিন্তু মামদানির মতো হার্ড লেফট, তীব্র প্যালেস্টাইন পন্থী এই ধরনের কেউ কিন্তু নির্বাচিত হননি। কাজেই এটা বহু দিক থেকেই খুব গুরুত্বপূর্ণ। যে আলোচনাটা খুব একটা সামনে আসছে না,
মার্কিন যুক্তরাষ্ট্রের যে কমিউনিস্ট পার্টি, প্রধান কমিউনিস্ট পার্টি সিপিইউএসএ, তারা কিন্তু সোৎসাহে মামদানির বিজয়কে তারা ওয়েলকাম করেছে, মামদানিকে তারা অভিনন্দন জানিয়েছে, এবং সঙ্গে সঙ্গে তারা এই কথাও জানিয়েছে, তাদের পত্রিকাতেও লেখা হয়েছে বিস্তারিতভাবে, যে মামদানি তো জিতেছেন বটেই, তেমনি বেশ কিছু স্থানীয় নির্বাচনে, যেমন ইথাকায় একজন, আরো কয়েকটা জায়গায় সরাসরি কমিউনিস্ট পার্টি অফ ইউএস তার সদস্যরা কিন্তু নির্বাচিত হয়েছে। তো সব মিলিয়ে হ্যাঁ যারা বামপন্থী, যারা বামপন্থায় ভরসা রাখেন, তাদের কাছে এটা একটা ফ্যান্টাস্টিক সময়। হ্যাঁ, একজন মহিলা বোধহয় কাউন্সিল, মানে কোনো একটা লোকাল 5 মিউনিসিপ্যালিটির নম্বর কাউন্সিলর। ওয়ার্ডে। হ্যাঁ, হ্যাঁ, এরকম কিছু একটা। এটা আরেকটা পয়েন্ট যেটা বলে নেওয়া যেতে পারে, যে বিপুল পরিমাণে অর্থ যে মামদানির বিরুদ্ধে, মানে 40 মিলিয়ন বা এরকম স্কেলে ঢালা হয়েছিল, এবং সব মানে লিবারাল ডেমোক্রেসির একটা চরমতম ক্রিটিসিজম বা কন্ট্রাডিকশন বলা যেতে পারে, যে আদপে ডেমোক্রেসি না অলিগার্কি বোঝা খুব ডিফিকাল্ট, যে এত পরিমাণে অর্থ, এবং অর্থর সাথে কিন্তু তার যে কুৎসা রটানো, তার মানুষকে মানে অ্যাডভার্টাইজমেন্ট যেভাবে মানুষের সাইকোলজিক্যালি মানুষের আনকনসিয়াস মাইন্ডকে অ্যাটাক করে, সেই রকম করে করে তা সত্ত্বেও কিন্তু মামদানিকে পরাস্ত করা যায়নি। সেই সেই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। আর আর যে যারা ডেমোক্রেটদের সাথে গুলিয়ে ফেলবে, তার প্রধান প্রমাণটা হচ্ছে যে মামদানির যে প্রধান মানে অপোনেন্ট ছিল অ্যান্ড্রিউ কোমো, মানে উনি তো অ্যাকচুয়াল ডেমোক্রেট, মানে এস্টাবলিশমেন্ট ডেমোক্রেট বলতে যা বোঝায়। এইটা একদমই ঠিক বলেছো। এবং মামদানির লড়াইটা ছিল অর্গানাইজড মানির বিরুদ্ধে। মামদানির লড়াইটা ছিল একই সঙ্গে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান অলিগকদের বিরুদ্ধে। Right. তারা আহ, আসলে আমরা অনেকে ইতিহাস থেকে শিখি না, না হলে যারা ইতিহাসের ছাত্র, আমরা খুব ভালোভাবেই জানি যে আমাদের জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচনে পট্টভি সীতারামাইয়ার সঙ্গে সুভাষচন্দ্র বসুর লড়াই হয়েছে, তাই না? তো দুজনেই তো কংগ্রেস করতেন। তেমনি অনেক সময় আমরা জানি যে আমাদের দেশে কমিউনিস্ট পার্টির সদস্য যারা, কমিউনিস্ট পার্টি, হ্যাঁ। তারা তারা কিন্তু কংগ্রেসের সদস্য হতেন। তার না হলে কি বল্লভভাই প্যাটেলের সঙ্গে আমরা তাদেরকে গুলিয়ে ফেলবো যে কমিউনিস্টরা কংগ্রেসের সদস্য ছিলেন? কাজেই আসলে যখন গোটা পৃথিবী জুড়ে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যে একটা অতি দক্ষিণ পন্থার, একটা হিংস্র অভিবাসী বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী, বামপন্থা বিদ্বেষী, কমিউনিস্ট বিদ্বেষী দক্ষিণপন্থার উত্থান ঘটছে, তখন এইরকম একটা জয়, সেটা সেটা সেলিব্রেট না করার একটাই কারণ হতে পারে, যে আমরা ভীষণ সিনিক হয়ে পড়েছি। এছাড়া এটা এটা সেলিব্রেট না করার কোনো কারণ নেই। এর আগে 2016-র যে প্রেসিডেন্সিয়াল ইলেকশন, সেখানে আমরা দেখি দুটো, মানে দুই দিক থেকে দুই তারকা উঠে আসে, একটা ডোনাল্ড ট্রাম্প রাইট উইং আর একটা বার্নি স্যান্ডার্স লেফট ঘেঁষা। কিন্তু পরবর্তীকালে দেখি যে ইভেন মানে বার্নি স্যান্ডার্স, যে কিনা বহু বছর ধরে বামপন্থা পলিটিক্স এক ধরনের করে আসছে আমেরিকায়, তাকেও কিন্তু বহু ক্ষেত্রে পিছপা হতে হয়েছে। এবং মনে হয়েছে যে 2020-এর ইলেকশনে স্পেশালি, যে মানে তাকে খানিকটা মানে এস্টাবলিশমেন্ট যে আমেরিকান স্টেট, তাকে খানিকটা গিলে নিয়েছে বলে মনে হচ্ছে। তারপরে দেখি বার্নি মুভমেন্টের থেকে মানে ইন্সপায়ার্ড হয়ে যারা আরো অন্যান্য অনেক ক্যান্ডিডেট উঠেছিল, যেরকম আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্তেজ, তাকেও দেখেছি আমরা যে মানে সে আয়রন ডোমের কে ফান্ড করার যে বিল, সেখানে সে ভোট দিয়েছে তার হয়ে। তো মানে সেখানে যারা আমরা বাইরে থেকে দেখছি, তারা অনেকটা কিছু মানে বেসিক্যালি আমেরিকান পলিটিক্স সারা বিশ্বকে এফেক্ট করে। তো এখানে একটা ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। আরেকটা জাস্ট বলি, এখানে বারাক ওবামাও কিন্তু এসে যাচ্ছে আর কি। মানে বারাক ওবামা যদিও ডেমোক্রেটিক সোশ্যালিস্ট হিসেবে ওঠেনি, কিন্তু ওর যে হ্যাঁ, ক্যাম্পেইনটা ছিল, ওর ক্যাম্পেইনটা খুব ক্যাম্পেইনটা প্রোগ্রেসিভ কিন্তু ছিল। খুব প্রোগ্রেসিভ ছিল। হ্যাঁ, হ্যাঁ, তো যাই হোক, কন্টিনিউ প্লিজ। বারাক ওবামা তো মানে একেবারেই বিশ্বাসঘাতক হ্যাঁ হ্যাঁ, হয়েছে। বাট হ্যাঁ মানে অ্যাটলিস্ট এদের যদি দেখি যে এরা স্টিল বামপন্থী, হ্যাঁ, বাট কিন্তু মানে অনেকটা পিছপা হয়েছে। তো জোরান মামদানির জয় ছিল আমরা এরকম বলছি, স্ট্রাগল ছিল। আমার তো মনে হয় ও স্ট্রাগল এবার শুরু হলো। তো কতটা আশা রাখো, কি মনে হয় যে কতটা ওকে টেনে ফেলতে পারবে, এটসেট্রা, মানে মানে খুবই কি সম্ভাবনা আছে, দেখি? খুবই খুবই সম্ভাবনা আছে। এবার মানে জোহরান মামদানির সামনে এখন বেসিক্যালি দুটো অপশন রয়েছে। প্রথম অপশনটা হচ্ছে যে তাকে সিস্টেমের কাছে, মার্কিন স্টেটের কাছে মাথা নিচু করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে তাকে আরো আরো র্যাডিক্যাল রাস্তায় যেতে হবে। এই দুটো অপশনের মধ্যে একটা কিছু তাকে বেছে নিতে হবে। এবং
ইউকেতে এরকম একটা ঘটনা ঘটেছিল 80s-এ। ইউরোপের ইউকের মিলিট্যান্ট গোষ্ঠীর যে কমিউনিস্টরা, তারা ট্রটস্কিপন্থী কমিউনিস্ট ছিলেন, তারা লেবার পার্টির অনেকটা তারা দখল করে নিয়েছিলেন এবং লেবারের ইউথ লিডারশিপ তাদের দখলে চলে গিয়েছিল। তাদের রাজনীতিটাকে বলা হতো এন্ট্রিজমের রাজনীতি, মানে লেবার পার্টির মধ্যে ঢুকে লেবার পার্টিকে ভিতর থেকে দখল করার রাজনীতি। এবং তারা মিলিটারি কমিউনিস্টরা তারা লিভারপুলের যে সিটি কাউন্সিল তারা দখল করে নিয়েছিলেন এবং মার্গারেট থ্যাচারের দক্ষিণপন্থী সরকারের সঙ্গে একদম সরাসরি সংঘাতের দিকে গিয়েছিলেন। শেষ পর্যন্ত তারা জিততে পারেননি, তাদেরকে লেবার থেকে বের করে দেওয়া হয় এবং তাদেরকে তাদের উপর নানা রকম রাষ্ট্রীয় নিপীড়ন ইত্যাদি আসে, কিন্তু তারা একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। তো আমার মনে হয় যে জোহরানকেও কিন্তু আহ, যদি তার রাজনীতিকে চ্যাম্পিয়ন করাতে হয় তাহলে জোহরানকে রাডিকাল না হয় কোনো উপায় নেই। এবং তার প্রথম লড়াইটা কিন্তু শুরু হবে ক্যাথির বিরুদ্ধে, যিনি গভর্নর। গভর্নর। হ্যাঁ, এবং তোমরা খেয়াল করেছো নিশ্চয়ই যে ক্যাথি তো অনেক দেরিতে মামদানিকে এন্ডোর্স endorse করেছেন। করলেন এবং করার পরে এরকম মজা হয়েছিল যে আহ, সভায় ক্যাথি বক্তৃতা করতে গিয়েছিলেন, সেখানে বার্নি ছিলেন, এওসি ছিলেন। তো ক্যাথি তো মামদানিকে সমর্থন করছেন, কিন্তু ওর যে আহ, অতি ধনীদের ওপর কর্পোরেশন গুলোর ওপরে ট্যাক্স চাপানোর যে নীতি, সেটার সঙ্গে ক্যাথি একমত হতে পারছেন না, তার পক্ষে হওয়া সম্ভব নয়। তো ক্যাথি যখন মামদানিকে সমর্থন করে বক্তৃতা করতে গেলেন, তখন গোটা অডিয়েন্স তারা চিৎকার করতে শুরু করলো, ট্যাক্স দ্য রিচ, ট্যাক্স দ্য রিচ। So here's what we're going to do. Oh, this crowd is fired up. All right. I can hear you. আমার কাছে এটা একটা ফ্যাসিনেটিং ব্যাপার, যেটা আমি বারবার বলার চেষ্টা করছি আর অনেকেই বলছেন, যে এটা শুধু জোহরান মামদানির গল্প নয়। জোহরান মামদানি টিকে থাকার জন্য কম্প্রোমাইজ করতে পারেন, জোহরান মামদানি বিক্রি হয়ে যেতে পারেন, জোহরান মামদানি আর অনেক মানে তার অন্য রকম কিছু করেই ফেলতে পারেন, কিন্তু এটা আসলে একটা গণ আন্দোলনের চর এবং একটা জোহরান মামদানির জন্য গোটা বিষয়টা আসলে অপেক্ষা করবে না। এই এই যে ক্যাম্পেইনটা, এটা নিউ ইয়র্ক সিটিতে প্রায় 1 লক্ষ মানুষ মামদানির হয়ে ক্যাম্পেইন করেছেন, প্রায় 1 লক্ষ মানুষ, ভাবা যায়। 90,000-এর একটু বেশি। হ্যাঁ, তার মধ্যে ডিএস এর সদস্য কত? ডিএস এর হচ্ছে 11,300 সদস্য। তার মানে এর বাইরে প্রায় 80,000 সদস্য, যারা 80,000 মানুষ যারা মামদানি হয়ে ক্যাম্পেইন করেছেন, তারা কিন্তু এমন একটা গণ আন্দোলনের পক্ষে প্রচার করেছেন, যেই আন্দোলনটা কিন্তু একদম তার অন্তর্বস্তুতে বামপন্থী, অন্তর্বস্তুতে র্যাডিকাল। কাজে জোহরান মামদানি যদি আজকে পিছু হটেন, যেটা অবশ্যই তার নিঃসন্দেহে সম্ভাবনা প্রবল প্রবল আছে, তাহলে কিন্তু এই সম্ভাবনা থাকবে যে এই বিপুল জনতা যারা মামদানিকে ভোট দিয়ে জেতালেন, তারা ব্যক্তি মামদানির প্রতি কোনো অন্ধ আনুগত্যের জায়গায় থাকবেন না। এবং আমার মনে হয় যে আগামী দিনে এই খুব গুরুত্বপূর্ণ পরীক্ষাটা জোহরানকে দিতে হবে এবং এক্ষেত্রে রোল মডেল হিসেবে গোটা বিশ্বের এই ধরনের বামপন্থীরা যারা নিজেদেরকে কমিউনিস্ট বলেন না কিন্তু লড়াই করছেন, তাদের রোল মডেল যিনি আমার চোখে আহ, আমার ভীষণ ভীষণ শ্রদ্ধার একজন মানুষ, ব্রিটেনের জেরেমি করবিন। জেরেমি করবিন যদি একটু সুর নিচু করতেন, তাহলে আজকে স্টারমারের পরিবর্তে তিনি হয়তো ইউনাইটেড Prime কিংডমের Minister। প্রধানমন্ত্রী হতেন। কিন্তু জেরেমি আমার আমার দেখা সুন্দরতম মানুষদের একজন। তিনি তিনি বিন্দুমাত্র আপোষ করতে অস্বীকৃতি জানিয়েছেন এবং অসম্মানজনকভাবে পলিটিক্যালি সার্ভাইভ করার যে রাজনীতি, সেটাকে তিনি প্রত্যাখ্যান করেছেন। মামদানি করবিনের পথে হাঁটবেন না অন্য কোনো পথে হাঁটবেন, সেটা তো সময় উত্তর দেবে। এইখানে একটা স্লাইট কন্ট্রাডিকশন, মানে তুমি যেটা বললে যে লিভারপুলের ঘটনাটা, তো ফাইনালি মানে ওরা তো মানে ঠিক মানে কিছু করে উঠতে পারেননি আর কি, র্যাডিক্যাল পথে সংঘর্ষের পথে গিয়ে আর কি। এইবারে
তোমার এখন যদি মামদানিকে কিছু কাজ করতে হয়, মানে ও ধরো যেই জিনিসগুলো নিয়ে ক্যাম্পেইন করেছে, তার ধরো 50% যদি অ্যাচিভ করতে হয়, তার জন্য একটা ফান্ডিং আছে, তার ফেডারেল ফান্ডিং লাগবে, তার স্টেট ফান্ডিং লাগবে। এবারে সেক্ষেত্রে কি কিছুটা কম্প্রোমাইজ করে 50% কাজ করাটা বেটার, নাকি কমপ্লিটলি র্যাডিক্যালে যাওয়াটা বেটার, যেক্ষেত্রে হয়তো ওর মানে কোনো কাজই হওয়ার সম্ভাবনা নেই? সেক্ষেত্রে মানে পরবর্তীকালে বলতে পারবে, ধরো একটা ভোটারকে বলতে পারবে, এই তো তোমরা ডেমোক্রেটিক সোশ্যালিস্টদের ভোট দিলে, ওরা কি করলো। ওয়েল, আমার এটা মনে হয় যখনই এই যে কাজ করা কথাটা বলছো না, তো কি কাজ করবে? তোমাকে তো আহ, বিনে পয়সায় দ্রুতগামী বাসের পরিষেবাটা দিতে হবে, তুমি প্রমিস করেছো, তাই রাইট। না? হুম। তোমার গভর্নর যে তোমাকে সাপোর্ট দিয়েছে, সে তোমার যদি এইরকম একটা পদক্ষেপকে আটকে দেয়, তুমি তখন কি করবে? কিছু তুমি চাইনিজ যে কথাগুলো বলেছো, তুমি সেগুলো বাস্তবায়ন যদি করতে যাও, তাহলে তুমি কি করবে? তুমি এগোবে, না তুমি খানিকটা ব্যালেন্স করবে? এক্স্যাক্টলি। এইটা এইটা একটা খুব ইন্টারেস্টিং চয়েস। আমি হুম। আরেকজন খুব গুরুত্বপূর্ণ পছন্দের মানুষ আমার, আমি তার কথা বলবো। সেটা হচ্ছে ফ্রান্সের এলএফআই এর নেতা মেলেন শ। হ্যাঁ, হুম। দেখো, মিলিট্যান্টরা হয়তো পারেননি, কিন্তু পারা বলতে আসলে আমি কাকে দেখবো পারা, তাই না? আমি কি আমার যে ওয়াদাগুলো করছি, যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছি, যে স্বপ্ন আমি দেখাচ্ছি, আমি কি তার প্রতি সৎ থাকবো? যদি আমি সৎ থাকি, তাহলে আমাকে অলিগকদের সাথে, এই সিস্টেমের সাথে সংঘাতের পথে যেতে হবে। আজকে এই নিউ পপুলার ফ্রন্টের সবচাইতে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে কিন্তু এলএফআই উঠে এসছে, তাই না? যেখানে ফ্রান্সের কমিউনিস্ট পার্টি পর্যন্ত এই গাজায় গণহত্যা শুরু হওয়ার প্রথম দিকে দৃঢ়ভাবে প্যালেস্টাইনের পক্ষে অবস্থান নিতে আমতা আমতা করছিল, তোতলাচ্ছিল, সেইখানে কিন্তু এলএফআই বলিষ্ঠতার সঙ্গে আহ, প্যালেস্টাইনের পক্ষে অবস্থান নিয়েছে, এবং এই ফ্লোটিলাতে তাদের ছজন, রিমা সহ ছজন তাদের এমপি এমইপি তারা ছিল। যে জায়নবাদী লবি ব্রিটেনের পলিটিক্স থেকে জেরেমি করবিনকে সম্পূর্ণ ছুঁড়ে ফেলে দিয়েছিল। যে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ছিল, তাকে দল থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল। হুম। আজকে কিন্তু আবার যারা সুলতানাকে সঙ্গে নিয়ে জেরেমি কিন্তু একটা নতুন নতুন লড়াই শুরু করছেন। কাজেই কোনো কোনো সময় না, সংঘাতের পথে যাওয়া ছাড়া, সিস্টেমের সাথে অলিগার্কদের সাথে সংগ্রামের পথে যাওয়া ছাড়া, সংঘাতের পথে যাওয়া ছাড়া, সিস্টেম তোমার সামনে আর কোনো জায়গা রাখে না, জাস্ট কোনো জায়গায় রাখে না। এখানে তো চয়েসটা আসলে বামদারির, মানে সে কিভাবে অ্যাপ্রোচ করছে গোটা বিষয়টাকে, সেটার আ- দিকে দেখতে হবে। তবে মামদানি অলরেডি কিন্তু খুব চড়া তারে সুরটা বেঁধে ফেলেছে। তো এই জায়গা থেকে কিন্তু আহ মানে গলাটা নামানোও কিন্তু খুব চাপের হয়ে যাবে। হুম। মানে মামদানি যে বাঘের পিঠে উঠেছে, সেই বাঘটা কিন্তু জনগণের প্রত্যাশার বাঘ, জনগণের বিরুদ্ধতার বাঘ। এই বাঘের পিঠ থেকে নামলে কিন্তু আহ বেশ মানে সমস্যাও হতে পারে। আসল পয়েন্টটা কি, মানে এভরিথিং বয়েলস ডাউন টু ফান্ডিং অ্যাকচুয়ালি। মানে তুমি আজকে তোমাকে অ্যাজ এ মেয়র, মানে যেহেতু তোমার তোমার মেয়র হিসেবে তুমি ট্যাক্স বসাতে পারো না, এবার তোমাকে কাজ করতে হবে, গভর্নরের সাথে পাস পাস করাতে হবে সেই অ্যাসেম্বলিতে গিয়ে, রাইট? এবার সেইখানে পাস করাতে গেলে তোমার ওইখানে যদি একটা মানে উনি যে ওই ক্যাথি যে এন্ডোর্স করেছেন, সেইটা একটা মেবি কুড বি স্টার্টিং পয়েন্ট আর কি। এবার সেক্ষেত্রে তুমি ট্যাক্স আর রিচ, উনি এত এগেনস্টে, এবার সেইখানে আসল লড়াইটা সেইখানে যে কি করে ওনাকে কনভিন্স করবে। যদি কনভিন্স না হয়, তার অল্টারনেটিভটা কি, মানে এইখানেই হচ্ছে মেন ব্যাপার। হ্যাঁ। কিন্তু এটা হচ্ছে শুধু নিউ ইয়র্ক কেন্দ্রিক আমাদের আলোচনা। হ্যাঁ, হ্যাঁ, আমি সেটাই বলছি আর কি, জাস্ট একটা আমার এক্সাম্পল কাছে দিয়ে। হ্যাঁ। আমি আমি এই মুহূর্তে কলকাতায় বসে আছি। হুম। আমার কাছে তো নিউ ইয়র্ক শহরটা খুব আলাদা করে খুব দারুণ গুরুত্বপূর্ণ নয়। আমি কেন এক্সাইটেড? আমি এক্সাইটেড এই কারণে যে মামদানির জয় অনেকগুলো পসিবিলিটির দরজা খুলে দিয়েছে। যদি ডিএস এর পক্ষে এবং ডিএস এর মধ্যে যারা হার্ড লেফট বলে পরিচিত, তাদের পক্ষে সমর্থন বাড়তে থাকে, হুম। ডেমোক্র্যাটদের মধ্যে তাদের প্রভাব বাড়তে থাকে, এবং 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 যেটা আমি বলতে চাই, যে ডেমোক্র্যাটদের বাইরেও, যেখানে পিএসএল এর মতো পার্টি, আহ অল্টারনেটিভ সোশ্যালিস্ট, যেটা ক্ষমা সাওয়ন্ত যেটা পার্টিটা করে। ওয়ার্ল্ডের হ্যাঁ। মতো পার্টি, তাদের তাদের পক্ষে যদি শক্তিগুলো বাড়তে থাকে, প্যালেস্টাইনের পক্ষে যদি শক্তিগুলো বাড়তে থাকে, এবং সার্বিকভাবে ইউএস এর মধ্যে একটা নতুন বামপন্থী আন্দোলনের পরিসর তৈরি হয়, আমার কাছে সেটা খুব ইন্টারেস্টিং হবে। তবে হ্যাঁ, ডেফিনেটলি ফান্ডিং খুব গুরুত্বপূর্ণ। যদি তুমি তোমার প্রমিস গুলোকে ডেলিভার করতে না পারো, হুম। সেক্ষেত্রে তুমি কিভাবে যাবে? তুমি কি বড় কোনো মুভমেন্টের দিকে যাবে?
না, তুমি কি পারবে? যে মানুষ তোমায় ভোট দিল হ্যাঁ, সে মানুষকে কি তুমি রাজপথে নামিয়ে আনতে পারবে? এগুলো অনেক কিছু নির্ভর করছে। সেটা আসলে আমাদের আরো কয়েক মাস, জানুয়ারির পরে অপেক্ষা করতে মানে হবে। আমি ওই পিয়ার্স মর্গানের মাঝে মধ্যে দেখি আর কি, কিছু ইন্টারেস্টিং শো হয় আর কি। তো মানে মানে বেসিক্যালি পিয়ার্স মর্গান বা এরা যারা দক্ষিণপন্থী, মানে দক্ষিণপন্থী বলা যায় আর কি, এক্সট্রিম না হলেও কিছুটা দক্ষিণপন্থী তো বটেই আর কি। তো এদের মানে এরা সর্ট অফ বসে আছে যে মানে কবে ফেল করবে আর কি। এবার ব্যাপারটা হচ্ছে যে মানে এরা ধরেই নিয়েছে যে কিছু করতে পারবে না আর কি। হ্যাঁ, এইটাই হচ্ছে ব্যাপার। এবারে মানে আজকেও মানে ওর কোয়েশ্চেন ছিল একজনের প্রতি, আমার মনে হয় একটা মার্ক ল্যামোর্ট হিল, যে আল জাজিরার যে সাংবাদিক, যে ভদ্রলোক, ওনার কোয়েশ্চেনটা ছিল এটাই যে উনি ফেল করলে তারপরে কি মানে এটা আরো বড় ব্যাকল্যাশ হবে না লেফটের প্রতি, মানে এই কোয়েশ্চেনটাই ছিল, আমি সেই জন্যই করলাম। যদি মামদানি যে যা যা প্রমিস করেছে সেটা তো মানে বেশ লেফট লিনিং, যে ওর পলিসিগুলো যেগুলো ও ভাবছে সেই যদি ধরে নিই আমরা যে মামদানি প্রত্যেকটা প্রমিস ফুলফিল করলো, সব কিছুতে সাকসেসফুল হলো, তাহলেও কি মামদানি র্যাডিক্যাল ক্যান্ডিডেট না রিফর্মিস্ট ক্যান্ডিডেট? মানে আমি আরেকটু আমি বলি এই কোয়েশ্চেনটা নিয়ে, যেরকম আমার যেটা ভীষণ প্রিয় ওর একটা পলিসি, সেটা হলো ইউনিভার্সাল চাইল্ড কেয়ার। ঠিক আছে, তো এবারে আমি ভাবছিলাম যে ইউনিভার্সাল চাইল্ড কেয়ারকে তো পুঁজিবাদ অ্যাপ্রোপ্রিয়েট করে নিতে পারে, যে ইউনিভার্সাল চাইল্ড কেয়ারের জন্য যেটা হলো যে মানে যারা অ্যাডাল্ট ওয়ার্কিং মেল অ্যান্ড ফিমেল তারা হলো যে ফ্রি হয়ে গেল, এবং তারা আরো বেটার কাজ করবে, বেশি ওয়ার্ক প্লেসে যাবে, এবং মানে পুঁজিবাদকে আরো পোক্ত করে তুলবে। মানে সেটা তো অ্যাপ্রোপ্রিয়েট করে নেওয়ার জন্য জায়গা কি অলরেডি পুঁজিবাদের নেই? মানে সেই ক্ষেত্রে কি মামদানি আদৌ রেডিকাল? এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন। এবং মানে উম, পৃথিবীর কমিউনিস্টরা তারা অ্যাকচুয়ালি মামদানিকে দেখার প্রশ্নে দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছেন। মানে এই দুটো ভাগই খুব চাপের। একটা ভাগ হচ্ছে তারা উচ্ছ্বসিত হয়ে, এবং তারা প্রায় ডোনাল্ড ট্রাম্পকে মানে একদম সত্যবাদী ভাবতে শুরু করেছেন, যে ওই আমাদের ছোটবেলায় দেখা রাইক্সটাকে যেরকম একটা কাস্তে হাতুড়ি পতাকা উড়েছিল, সেরকমই একটা প্রায় যেন নিউ ইয়র্ক সিটিতে পতাকা উঠছে, এবং ট্রাম্পের দেশে কমিউনিজমের জয়, এরকম একটা ভাবনা আছে। আরেকটা ভাবনা আছে যেটা আমি একটু নৈরাশ্যবাদী ভাবনাই বলবো, যে আসলে তো কিছুই হলো না, যে একজন রিফর্মিস্টই জিতলেন। এরা তো ওই পুঁজিবাদী, মানে পুরনো জার্গন ধার করে বললে যে পুঁজিবাদী শোষণেরই আরেকটা মুখ, ইত্যাদি ইত্যাদি। এই দুটো দুটো ভাবনা আমার কাছে। মামদানি কতটা র্যাডিক্যাল তার থেকেও যেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে যে র্যাডিক্যালিজম মাপার দাঁড়িপাল্লাটা আমি কোথায় এবং কোন সময়ে টাঙাচ্ছি, এইটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। মানে ধরো, আমি তো ওয়েল আমি থাকি পশ্চিমবঙ্গে। এই পশ্চিমবঙ্গে আমি 72 থেকে 77 সাল আমি দেখেছি, এবং বা দেখেছি মানে শুনেছি। এবং আমার নিজের মামা 71 সালে, তিনি কমিউনিস্ট পার্টি করতেন, তিনি কংগ্রেসের হাতে খুন হয়ে যান। এবং আমার ব্যক্তিগতভাবে কংগ্রেসের প্রতি এখন জাতক্রোধ রয়েছে। কিন্তু পরিস্থিতিটা এমন জায়গায় দাঁড়িয়েছে যে আমার মাঝে মধ্যে রাহুল গান্ধীকে তো দিব্যি চমৎকার লাগে। এই চমৎকারকেই কি আমরা র্যাডিক্যাল দিয়ে প্রতিস্থাপন করতে পারি? আমি জানি না। আসলে এটা তো নির্ভর করে কোন সময়ে দাঁড়িয়ে কে কি কথা বলছে তার উপর। এরা তো একবারও পুঁজিবাদ খতমের কথা বলছেন না, তাই না? এরা একটা বেটার ব্যবস্থার কথা বলছেন, যেখানে মোটের ওপর মানুষ অসম্মানের জীবন যাপন করবেন না। এটা হচ্ছে মোদ্দার। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যখন এই মাগা প্রজেক্টের মার্কিন যুক্তরাষ্ট্রে, ডোনাল্ড ট্রাম্পের মার্কিন যুক্তরাষ্ট্রে, কমলা হ্যারিসদের মার্কিন যুক্তরাষ্ট্রে, এটা যথেষ্ট একটা র্যাডিক্যাল পদক্ষেপ। এবং র্যাডিক্যালিজম কি আমি শুধুমাত্র আমি চাইল্ড কেয়ার, এই বাস সার্ভিস বা ইত্যাদি ইত্যাদি দিয়ে মাপবো? হাউজিং ক্রাইসিস মেটানো, ভাড়া সংকট মেটানো ইত্যাদি দিয়ে মাপবো? আমার কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশে, যেখানে জায়নবাদী লবি মারাত্মক সক্রিয়, সেখানে এই ভদ্রলোক তিনি যেরকম তীব্রভাবে প্যালেস্টাইনের পক্ষে অবস্থান নিয়েছেন, আমার কাছে এটা যথেষ্ট র্যাডিক্যাল। আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধের পরে ঘটে যাওয়া সবচাইতে নৃশংসতম গণহত্যা, সেইটার বিরুদ্ধে স্পষ্টভাবে দাঁড়ানোর সৎসাহস যেখানে প্রায় কোনো রাজনীতিবিদ দেখাতে পারছেন না, প্রায় কোনো রাজনীতিবিদ দেখাতে পারছেন না, এমনকি বার্নিরও এটা নিয়ে নানা রকম ঠিক। সমস্যা রয়েছে। সেক্ষেত্রে এই 33-34 বছরের ছেলেটি, সে সেই সাহস দেখাচ্ছে, এটা আমার কাছে
এটা আমাদের ভীষণ ভীষণ র্যাডিক্যাল একটা বিষয়, এটা প্রথমত। দ্বিতীয়ত, যেটা আমাদের বঙ্গীয় বামপন্থীদের, ছোট মুখে বড় কথা হয়ে যাবে, বঙ্গীয় বামপন্থীদের একটা সমস্যা হয় যে আমরা সমাজতন্ত্র বলতে কেবলমাত্র মার্ক্সীয় ধাঁচের সমাজতন্ত্রকেই দেখি। কিন্তু এটা তো সত্যি না, তাই না? মানে মার্ক্সীয় সমাজতন্ত্র তো সমাজতন্ত্রের অনেকগুলো ধারণার মধ্যে একটা ধারণা, এবং যেটা বলশেবিক বিপ্লবের পরে খুবই চ্যাম্পিয়ন হয়, এবং আম, লেনিনিস্ট পার্টি গুলো দেশে দেশে তারা নানাভাবে এই সমাজতন্ত্রের পক্ষে আওয়াজ তোলে। কিন্তু আমরা বার্নস্টাইনের কথা জানি, আমরা ইউজিন মার্ক্সের টেপস। সমকাল, হুম, হ্যাঁ একদমই, এবং ইউটোপিয়ান সোশ্যালিস্টদের কথা জানি আমরা, প্রুধো, ব্ল্যাঙ্কি, এবং কত কত নাম, হুম। বা এমনকি যারা ধরো ক্রপটকিনের মতো মানুষ, হ্যাঁ, মানে তাদের কথাও আমরা জানি। কাজে সমাজতন্ত্রের তো আসলে অনেকগুলো, অনেক রকম ভাবে সমাজতন্ত্রকে পড়া যায়, অনেক রকম ভাবে সমাজতন্ত্রকে দেখা যায়। তো এই সব মিলিয়ে দেখলে আমার কাছে তো এই মামদানির জয় ডেফিনেটলি ডেফিনেটলি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেক্ষিতে দাঁড়িয়ে ট্রাম্পের আমেরিকায় একজন র্যাডিক্যাল র্যাডিক্যাল প্রার্থীর জয়। ডেমোক্রেটিক সোশ্যালিজম এই জিনিসটা নিয়ে আমরা মনে হয় একটু আলোচনা করতে পারি। আমার মনে হয় যে এইটা অ্যাটলিস্ট আমাদের দেশে বা আমাদের এই কলকাতার যারা লেফট সার্কেলে থাকে তাদের কাছে এই ধারণাটা খুব একটা ক্লিয়ার নেই, ডেমোক্রেটিক সোশ্যালিজম। তুমি যদি একটু বলো। হ্যাঁ, মানে আসলে এই প্রশ্নটা নিয়ে কথা বলতে আমি খুব স্বচ্ছন্দ বোধ করবো না। তার কারণ হচ্ছে আমার যে বেড়ে ওঠা, আমার যে রাজনৈতিক স্কুলিং, এটা সবটাই কিন্তু হচ্ছে ডেমোক্রেটিক সোশ্যালিস্টদেরকে, বা যারা মার্ক্সীয় সমাজতন্ত্রের বাইরে, সমাজতন্ত্রের অন্য স্কুলগুলোর মানুষ, তাদেরকে তেড়ে গালি দিয়েই আমি বড় হয়েছি। সোশ্যাল ডেমোক্র্যাট এই শব্দটা প্রায় একটা গালি ছিল, না? মানে মানে ধরো সিপিএম কে আহ অন্য বামেরা সোশ্যাল ডেমোক্র্যাট বলতো, সিপিএম আবার অন্যদেরকে, মানে সোশ্যাল ডেমোক্র্যাট মানেই একটা খুব খুব খারাপ খারাপ ব্যাপার এইরকম। কিন্তু এরা রিভিশনিস্ট, মানে এটা আর বলে হ্যাঁ, রিভিশনিস্ট। সংশোধনবাদী, সংশোধনবাদী। আমার ছোট্টবেলায় কার লেখা মনে নেই, একটা ছড়ার কথা মনে পড়ে, যে মার্ক্সবাদ তো ডগমা নয়, বরং কাজের দিশে, শোধন করে নিলে সেটা শোধনবাদী কিসে। তো আমি এরকম কথা বলছি না, কারণ তাহলে ভাত কাপড় বন্ধ হয়ে যাবে, জল অচল অবস্থায় পড়তে হবে। কিন্তু এটা ঘটনা যে হিস্টোরিক্যালি কিন্তু এই 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 সোশ্যাল ডেমোক্রেটদের সাথে আহ কমিউনিস্টদের প্রচুর মারামারি মারামারির অবস্থা গেছে। এবং তার যেমন ধরো আমার খুব প্রিয় বিপ্লবী যারা, রোজা রোজা লুক্সেমবুর্গ, রোজা লুক্সেমবার্গ, হ্যাঁ। হ্যাঁ, ওর কমরেড লিবনিট বা ইত্যাদিরা, তাদের মানে এই সংঘাত দুপক্ষের মধ্যে, এটা রক্তাক্ত সংঘাত, এটা একদম রক্তাক্ত সংঘাতের মধ্যে দিয়ে গিয়েছে। গণতান্ত্রিক সমাজবাদ তো আমার কাছে বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে হয়। যেমন ধরো আমাদের দেশেও সমাজতান্ত্রিক আন্দোলনের ধারা কিন্তু প্যারালালি দুটো ধারা, তাই না? একটা হচ্ছে সিপিআই, সিপিএম, সিপিআইএমএল, সিপিআই মাওয়িস্ট ইত্যাদিদের ধারা, বা একই যদি বলো আরএসপি, এসইউসিআই কমিউনিস্ট, এদের এদের ধারা, মানে যেটা কাস্তে হাতুড়ির ধারা। আহ, তোমার যেটা হচ্ছে যে কমিউনিস্ট রাজনীতির ধারা। আরেকটা আমাদের দেশের খুব গুরুত্বপূর্ণ ধারা কিন্তু, সেটা হচ্ছে সোশ্যালিস্ট রাজনীতির ধারা, সমাজতন্ত্রী বা সমাজবাদী রাজনীতির ধারা। যে ধারার খুব উজ্জ্বল নক্ষত্রদের মধ্যে আমরা জয়প্রকাশ নারায়ণকে জানি, আমরা অরুণা আসফ আলীকে জানি, আমরা আচার্য নরেন্দ্র দেবকে জানি, তাই না? এবারে আমাদের জর্জ ফার্নান্ডেস থেকে লালু প্রসাদ যাদব, মুলায়ম সিং যাদব, নীতিশ কুমার, এরা প্রত্যেকে কিন্তু ওই ওই ধারাতেই তারা এসছেন। এবং সোশ্যাল জাস্টিসের রাজনীতি যেটা করেছে আর কি। সোশ্যাল জাস্টিসের রাজনীতি আমাদের দেশের প্রেক্ষিতে মানে অনেক জায়গাতেই, যেমন ডিএসএ ওয়েবসাইটেও তুমি যদি যাও, ওখানে দেখবে যে সম্ভবত ওখানেই দেখছিলাম যে ওরা যেরকম ভাবে দক্ষিণপন্থার বিরোধিতা করছে, একই রকম ভাবে ওদের ভাষায়, আমার ভাষায় না কিন্তু, ওরা সমাজতন্ত্রের কর্তৃত্ববাদী রূপ, কর্তৃত্ববাদী সমাজতন্ত্রের ধারণাকেও কিন্তু ওরা খারিজ করছে। হুম। এই কর্তৃত্ববাদী সমাজতন্ত্র বলতে আমরা কি বুঝবো? সাহস করে সে সোভিয়েত যদি রাশিয়া। বলি, তাহলে বলতে পারো। হ্যাঁ, মানে আমরা কি কর্তৃত্ববাদী সমাজতন্ত্র বলতে এমন কোন সমাজতন্ত্র বুঝবো যেখানে একজন নেতা বেঁচে থাকতেই তার মূর্তি বসানো হয়, স্টেডিয়ামের নাম তার নামে করা হয়? আমরা কি কর্তৃত্ববাদী সমাজতন্ত্র বলতে এমন কোন সমাজতন্ত্র বুঝবো যেখানে কেন্দ্রীয় কমিটির একটা বিরাট অংশ তারা আসলে খতম হয়ে যান বিপ্লবের পরেই? আমরা কি এরকম কিছু বুঝবো? আমি শিওর না, আমি একদমই এই বিষয়ে কিন্তু নিশ্চিত নই, আমি জানি না।
কিন্তু আমি বলছি যে এই যে কমিউনিস্টদের যে সমাজতন্ত্রের যে ধারা, এই ধারার কিন্তু একটা বড় সমালোচনা রয়েছে। তো কাজে আমি জানি না যে কর্তৃত্ববাদী সমাজতন্ত্রের ধারা, সমাজতন্ত্রের প্র্যাকটিস বলতে তারা কি বুঝিয়েছেন। কিন্তু আমার এরকম একটা সন্দেহ হয় যে হয়তো আমি যেটাকে সমাজতন্ত্রের ধারণা বলে জেনে এসেছি, এটা একমাত্রিক ভাবনা, হয়তো ওরা তেমন কিছুকেই আসলে মিন করছেন। কাজেই আমার কাছে আজকের পৃথিবীতে দাঁড়িয়ে যখন আমি ভীষণভাবে মনে করি যে 20 শতকের মৃত্যু ঘটে গেছে, সার্বিকভাবে 20 শতক মারা গেছে, এবং 21 শতকের পৃথিবীতে 20 শতকের কোনো কিছুই আর আগের মতো করে প্রয়োগ করা সম্ভব নয়। এই সময় দাঁড়িয়ে মামদানিদের রাজনীতি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ রাজনীতি। 20 শতকের বহু কিছু নিয়ে তার সাথে আমি একমত হব না, ডেফিনেটলি তাদের সাথে একমত হব না। যেমন ধরো কিউবা বা ভেনেজুয়েলাকে নিয়ে তাদের যে পজিশন, রাইট। সেই পজিশনের সঙ্গে আমার অনেক অনেক ফারাক থাকবে। কিন্তু এটা আসলে মানে নীতি মেপে ফারাক খোঁজার সময় নয়, বরঞ্চ অনেকটা ব্রড বন্ধুত্ব গড়ে তোলার সময়। এবং সেই জায়গা থেকে মামদানিদের পলিটিক্সকে আমি খুবই খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি। হুম। মানে আমার সৌমিক কিছু বলবেন না, আমি জাস্ট একটা ফলো আপ বলছি। মানে এইখানে অনেকগুলো ধারা বললে, আরেকটা হচ্ছে তোমার নোয়াম চমস্কি, মানে যেটা লিবার্টেরিয়ান সোশ্যালিজম যেটাকে বলে আর কি, একটা অ্যানার্কিস্ট ট্র্যাডিশন থেকে আসছে। এবং সেখানে দেখবে আমার মনে হয় যে ফান্ডামেন্টাল যেইখানে গিয়ে এই বিভিন্ন ধারাগুলো মিশে যায় সেটা হচ্ছে এন্ডে গিয়ে, মানে কি কি ধরনের সমাজ আমরা চাই বা কি ধরনের সমাজ হওয়াটা উচিত, সেইখানে গিয়ে তফাৎটা হচ্ছে যে কিভাবে আমরা সেইখানে পৌঁছচ্ছি। মানে কিছু সময় বলা হয় যে সেই জিনিসটা কি একটা টপ ডাউন মেথডে হবে, যেটা তোমার কিছু টোটালিটারিয়ান, বা তুমি যেটা বলছিলে যে বাংলায় সুন্দর করে কর্তৃত্ববাদী সমাজতন্ত্র যেটা, অথবা সেটাকে গ্রাউন্ড আপ হবে, যেটা ধরো চমস্কির আইডিয়া হয়তো কিছুটা, যেটা হয়তো অ্যানার্কিস্ট ট্র্যাডিশন থেকে আসছে, যে সেটা একটা ছোট ছোট কমিটির মাধ্যমে সেটা ব্যাপারটা ধরাবে। এবং সেই সেখানে রাষ্ট্রের রোল কি সেটাও খুব রাষ্ট্রের ইম্পর্টেন্ট, রোল যে কি? মানে রাষ্ট্রের উপর সবকিছু নির্ধারণ করবে, নাকি রাষ্ট্রকে বাইপাস করে, যেটা অ্যানার্কিস্টদের একটা ধারণা, যে নতুন করে রাষ্ট্রকে বেসিক্যালি ইররিলেভেন্ট করে দেওয়ার একটা পরিকল্পনা। না, তো রাষ্ট্রকে রিলেভেন্ট কিন্তু মানে তুমি কমিউনিস্ট ম্যানিফেস্টোর এন্ডেও কিন্তু বলে, মানে লাস্টে গিয়ে রাষ্ট্র ইরেলিভেন্ট হয়ে যায়, এন্ডে গিয়ে কিন্তু মিশে যাচ্ছে। এন্ডে হয়ে যায়, কিন্তু সেটা শুরু থেকেই হয় না, মানে রাইট। সেখানেই তো মার্ক্সবাদী আর অ্যানার্কিস্টদের একটা মানে অনেক বড় লম্বা বড় তফাৎ। একটা হ্যাঁ, হ্যাঁ, বড় তফাৎ আর কি। হ্যাঁ, হ্যাঁ। এবং মানে সেইভাবে লিখতে গেলে চমস্কির একটা বিখ্যাত সোশ্যালিজম নিয়ে লেখা আছে, যে সোভিয়েত রাশিয়া কেন সোশ্যালিজম নয়, এবং কি কারণে উনি বলেছেন, সেই একেবারে ক্রিটিসিজম করেছেন আর কি। তো এবং সেই, এটাও হ্যাঁ, এটাও একটা তো মজা যে এই যে আমাদের যে বড় হওয়াটা, সেইটার মধ্যে মানে প্রচুর বড় বড় বিতর্ক তো মানে আগের সময় থেকে আমরা শুনেছি। যেমন ধরো চীন বনাম রাশিয়ার একটা বিরাট বিতর্ক ছিল, হুম, তাই না? যেটা মূলত সিক্সটিন্থের বিতর্ক, যে একদিকে রাশিয়ার নেতৃত্বে 81 পার্টি, অন্যদিকে চীনের নেতৃত্বে 12 পার্টি, এই দুটো কমিউনিস্ট শিবিরের মধ্যে মারামারি, আবার ঝগড়াঝাটি, আবার আরেকটা বিরাট বিতর্ক আমরা শুনেছি, ট্রটস্কি বনাম স্তালিনের বিতর্ক, একদম। যেখানে মানে কে আদতে হচ্ছে সেটা এখনো এই মার্কিন যুক্তরাষ্ট্রে বা অন্যত্র আরসিপির মতো পার্টি দ্বারা খুব ইন্টারেস্টিং কাজ করছে, বা আমাদের লন্ডনে এসডব্লিউপি বা সোশ্যালিস্ট পার্টি, এরা, হ্যাঁ। তো এই ট্রটস্কি পন্থী পার্টিগুলোর সাথে স্তালিন পন্থী পার্টিগুলোর একটা বিরাট বড় বিতর্ক। কিন্তু এই সব কিছুরও এরা এরা প্রত্যেকেই যেমন আবার লেনিনকে মেনে রাজনীতি করছেন, লেনিনীয় মডেলে পার্টি গড়ে তুলছেন। আবার লেনিনীয় মডেলে পার্টি কি আদেও খুব ঠিকঠাক একটা ব্যাপার? মার্কস তো পার্টিকে অন্যভাবে দেখেছেন, তাই না? বা লেনিনের লেনিন তো একটা কিছু সংযোজন করেছেন মার্কসের। এবারে যারা লেনিনিস্ট মডেলের পার্টি মানতে নারাজ, যারা ডেমোক্রেটিক সেন্ট্রালিজম মানতে নারাজ, যারা মনে করেন ডেমোক্রেটিক সেন্ট্রালিজমের মধ্যে কেন্দ্রিকতাটা বড় হয়ে যায় আর গণতন্ত্রটা ক্রমশ ছোট হয়ে যায়, তারা কি করবেন? তো তাদের তো মানে কথা বলার জায়গা থাকবে, অনুশীলনের জায়গা থাকবে। আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে আমার মনে হয় 20 শতকের বামপন্থীরা প্রচুর গুরুত্বপূর্ণ এবং প্রচুর গুরুত্বহীন বিতর্ক করেছেন। হ্যাঁ, তো 21 শতকের বাস্তবতায় বোধহয় এমন একটা পরিসর তৈরি হচ্ছে
যেখানে এই ধরনের বিতর্কগুলোকে পেরিয়ে একটা বড় কোয়ালিশন গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হচ্ছে, এবং সেটা সর্বত্রই তৈরি হচ্ছে। আমার কাছে এটা এটা একটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। ভারতবর্ষে কি হচ্ছে? আচ্ছা, এইখানে ভারতবর্ষে আমি একটা জাস্ট মানে হ্যাঁ, এই বলো বলো। ভারতবর্ষ নিয়ে প্রশ্ন করলো যেহেতু, আমি এমনি ভাবছিলাম এটা, সেটা হলো যে মানে 20 শতকে থেকে আমাদের একটা তফাৎ, মানে একটা জায়গা, আমার যেটা মনে হয় বামপন্থা অনেকটা পিছিয়ে গেছে, সেটা হলো যে ইন্টারন্যাশনালিজম। আমরা এখন যে যার জায়গায় সাইলোতে বসে বসে ইয়ে করছি, এবং মানে এইরকম একটা জিনিস যে মামদানি জিতেছে বলে আমরা খুশি হয়েছি সাউথ এশিয়াতে বসে। তো মানে সেই ইন্টারন্যাশনালিজম ফিরিয়ে আনার কি কোনো মনে হয় যে একটা এরকম একটা সম্ভাবনা আছে যেখানে, এবং তুমি যদি সেখানে প্যালেস্টাইনের রোলই বা কি তাহলে সেক্ষেত্রে? তুমি যদি ভারতের প্রেক্ষিতে বলো, ভারতে কিছুই হচ্ছে না সৌমিক, ভারতে কিচ্ছু হচ্ছে সত্যি, আসলে কিছু হচ্ছে না। আমার সবচেয়ে কষ্ট হয়, আমি আক্ষরিক অর্থে খুব যন্ত্রণা বোধ করি, সেটা হচ্ছে যে মানে আমি বড় হলাম কি শুনতে শুনতে, যে সিক্সটিজে এই শহর স্লোগান দিয়েছিল তোমার নাম আমার নাম ভিয়েতনাম ভিয়েতনাম, তাই না? ইয়াসের আরাফাত এসেছিলেন এই শহরে। মানে আমরা শুনতে শুনতে বড় হলাম। আমার মনে পড়ছে এখনো, তখন অনিমেষ আর মাধবীলতার প্রেমের গল্পে একদম মশগুল হয়ে থাকতাম। যদি মনে করে দেখো, ওই সময় কলেজ স্ট্রিটে অনিমেষদের মিছিলে যখন পুলিশ গুলি চালায়, সেই মিছিলটা ভিয়েতনামের দাবিতে ছিল। হ্যাঁ, ছাত্রদের কোনো দাবিতে ছিল না। আর আমি যখন ইতালিতে গিয়ে দেখলাম, কোনো অর্থনৈতিক দাবি দাওয়ায় নয়, শুধুমাত্র প্যালেস্টাইনের পক্ষে আন্তর্জাতিকতাবাদী সংহতির জায়গা থেকে ইতালির শ্রমিকরা গোটা দেশটাকে স্তব্ধ করে দিলেন। ধর্মঘটের বন্যা বয়ে গেল, মার খেলেন, টিয়ার গ্যাস ফেস করলেন, অথচ কলকাতায় কিছু হলো না, ভারতবর্ষে প্যালেস্টাইন আন্দোলন হলো না। এর থেকে যন্ত্রণার, এর থেকে কষ্টের আর কিছু কিছু থাকতে পারে না। এবং আজকে আমি এখানেই বলছি, সরাসরি বলছি, অনেকগুলো বামপন্থী দলের একদম শীর্ষ নেতৃত্বের কাছে আমরা কেউ কেউ প্রস্তাব দিয়েছিলাম যে আপনারা প্লিজ প্যালেস্টাইন নিয়ে আন্দোলন গড়ে তুলুন। এটা এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে পবিত্রতম কাজ, সবচেয়ে জরুরি কাজ, প্যালেস্টাইনের পক্ষে আন্দোলন গড়ে তোলা। কিন্তু কয়েকটা রুটিন মিছিলের বাইরে কিছু হয়নি। আজকে তুমি একটু তাকিয়ে দেখো, কয়েকটা দেশ বাদ দিয়ে গোটা পৃথিবী প্যালেস্টাইনের সমর্থনে উত্তাল। কোন কয়েকটা দেশ? একটা চীন, একটা রাশিয়া, একটা সৌদি আরব, একটা ইন্ডিয়া, এরকম কয়েকটা দেশ। তার বাইরে গোটা পৃথিবী, গোটা ইউরোপ উত্তাল, মার্কিন যুক্তরাষ্ট্র উত্তাল, আফ্রিকাতেও প্যালেস্টাইনের পক্ষে মিছিল হচ্ছে, লাতিন আমেরিকায় মিছিল হচ্ছে। অথচ আমরা আমরা আমাদের এখানে নকশালবাড়ি আন্দোলন হয়েছে, এখানে 3.5 দশক একটা বামপন্থী সরকার ছিল। আমাদের এখানে প্যালেস্টাইনের যন্ত্রণাটা আমরা অনুভব করিনি। তাই আমরা জাস্ট দেখলাম, আমরা কিচ্ছু করলাম না। এবং একটা সমাজের অক্ষ যখন ডান দিকে সরতে শুরু করে, আরো ডানে সরে যায়, প্রত্যেক দিন একটু একটু করে ডানে সরে যায়, তখন আসলে এটাই আসলে ঘটে। এবং এর থেকে খারাপ লাগার কিছু নেই। আম, প্রত্যয় জিজ্ঞেস করছিল যে ভারতে কিছু এরকম হচ্ছে কিনা। ভারতে তো কিছু হচ্ছে না, ভারতে তো কিছু হচ্ছে না, অন্তত ভারতে হতো আগে, ভারতে তো হয়েছে। একজন ট্রটস্কিপন্থী নেতা, তার নাম ছিল রবিন সেন, তিনি বিএলপিআই পার্টি করতেন, বলশেভিক লেনিনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। এটা লেট 40s এর একটা খুব গুরুত্বপূর্ণ পার্টি। 42-এর ভারত ছাড়ো আন্দোলনে তারা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। ইনি আমাদের স্বাধীনতার পরে সিপিআই তে যোগ দেন। এটা ওই ট্রটস্কিপন্থীদের নীতি যে বড় কোনো দলের মধ্যে থেকে কাজ করতে হবে। এবং এই এই ভদ্রলোক রবিন সেন, তার আত্মজীবনী আমরা সবাই পড়তে পারি, 5 অধ্যায় আত্মজীবনীর নাম। তিনি সিপিএম এর টিকিটে এমপি পর্যন্ত হয়েছিলেন। আচ্ছা। হ্যাঁ, এবং তিনি শেষ জীবনের বোধহয় কিছুদিন আমাদের এই সমর মুখোপাধ্যায় যে কমিউনটায় থাকতেন, কোয়েস্ট মলের পেছনে যে কমিউনটা ছিল এখন যেখানে কোয়েস্ট মল, সেখানে থাকতেন। খুব খুব দুর্দান্ত ইতিহাস, দুর্দান্ত ইতিহাস। এরকম আরো অনেক হয়েছে। এটি বামপন্থীদের মধ্যে আলাপ আলোচনার পরিবেশ, ঝগড়াঝাটির পরিবেশ ব্যাপকভাবে ছিল। তো কিন্তু আর কিছু তো নেই, অ্যাকচুয়ালি আর তো কিছু নেই। এবং আহ, এই যে শূন্যতাটা, এটা শুধু বামপন্থীদের ক্ষতি না, এটা সার্বিকভাবে আমাদের দেশের জন্য এটা একটা বিরাট যন্ত্রণা। তুমি ভেবে দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে
শ্রীলঙ্কা, সেখানে একটা বামপন্থীদের সরকার চলছে, যেখানে একটা কমিউনিস্ট পার্টি লিড করছে, জেভিপি লিড করছে সেই সরকারটা। কিছুদিন আগে পর্যন্ত নেপালে কমিউনিস্ট প্রধানমন্ত্রী ছিলেন, যদিও তাদের সেটা অন্য বিষয় হলো তারপরে। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের বামপন্থী আন্দোলন ভারতবর্ষের অধিকাংশ জায়গায় যে বিরাট ধাক্কার মুখে পড়লো, এটা এটা খুব যন্ত্রণার। এবং আমরা যারা নিজেদেরকে বামপন্থী বলে মনে করি, আমরা আমরা কেউ বোধহয় এর দায় এড়াতে পারি না। মানে আমরা কি, মানে আমাদের দেশের হয়তো পরিপ্রেক্ষিতটা অনেকটা বড়, মানে কেরালায় হয়তো যেরকম হয়তো বামপন্থা এখনো কিছুটা মানে ক্ষমতায় আছে, আমাদের রাজ্যে নেই। আমাদের রাজ্যের পরিপ্রেক্ষিতে যেটুকু আমি দেখি, যে রাজ্যের পরিপ্রেক্ষিতে কি তোমার মনে হয় যে এরা খুব, মানে আমরাও একসাথেই বলতে পারি আমরা খুব মায়োপিক হয়ে গেছি, মানে আমাদের ডিসকাশনটা সেই ওই চাকরি, ওই 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 জায়গাটায় গিয়ে এসএসসি চাকরি, ওর থেকে বেরোতে পারছি না, মানে এই কয়েকটা ইস্যু ছাড়া। না, মায়োপিক আমি বলবো না, কারণ এই কথাগুলো এখানে বলছি, তোমরা কতটা এডিট করবে জানি না, তবে আশা করি খুব বেশি লোক এটা দেখবে না। সেটা আমি এগুলো লিখিও না, তার কারণ প্রত্যেকেরই নিজস্ব জীবন, সুখ শান্তির দরকার আছে, পেশাগত কাজ, সাংসারিক কাজ আছে, তাই না? মানে খামোখা হ্যাঁ, ঝগড়া করবো না। তুমি যেটুকু পারবে সেটুকুই তাও বলো আমি আর কি, যে স্পষ্টভাবেই কোনো বলছি, প্রেশার খুব নেই। স্পষ্টভাবেই বলছি, আমি খুব স্পষ্টভাবেই মনে করি যে কমিউনিস্ট পার্টিগুলোর ভেতরেও একটা শ্রেণী সংগ্রাম থাকে। এই শ্রেণী সংগ্রামে ভারতবর্ষের প্রায় সবগুলো কমিউনিস্ট পার্টির ভেতরে আমরা জয়ী হয়েছি। অর্থাৎ আমরা মধ্যবিত্তরা মধ্যবিত্ত। ভারতবর্ষের প্রায় সবকটা কমিউনিস্ট পার্টির ভেতরের যে লড়াই, সেই লড়াইতে আমরা জিতে গেছি। এবং এর কারণে এই পার্টিগুলো, প্রত্যেকটা পার্টি আসলে আমাদের পার্টি, মধ্যবিত্তদের পার্টি, মধ্যবিত্তদের পার্টি। এবং এই এই কথাটা অনেকে হয়তো নিতে পারবেন না, অনেকে তৃণমূল, বিজেপি, এসপি, বিএসপি, কংগ্রেস এদের সাথে তুলনা করে হয়তো বলতে চাইবেন যে বামপন্থীরা বেটার ফোর্স, কিন্তু আসলে এদের সাথে তুলনা করা যায় না। কারণ যেটা আমি বলি যে অনেক জায়গাতেই ভাত পচলে খাওয়া যায়, পোলাও পচলে খাওয়া যায় না। তো বামপন্থী রাজনীতির যদি আমাদের হাতে চলে যায়, মধ্যবিত্তদের নিয়ন্ত্রণে চলে যায়, তাহলে তো খুবই খুবই চাপের বিষয়। আমি তোমায় বলি যে ধরো 77 সালে যখন বামফ্রন্ট সরকার এখানে গঠিত হয়েছিল, দুটো অংশের ভোটে তারা ক্ষমতায় এসেছিল। একটা ইউসিআরসি, মানে উদ্বাস্তু জনগণের সংগঠন, আর একটা কৃষকদের ভোটে কৃষক সভা। আজকে তুমি পশ্চিমবঙ্গে কি কৃষক আন্দোলনের জোয়ার খুব দেখতে পাচ্ছ? বা এই যে ঐতিহাসিক দিল্লিতে কৃষক আন্দোলন হয়ে গেল, সেখানে বামপন্থীরা ছিলেন, হান্নান মোল্লার মতো খুব শ্রদ্ধেয় নেতারা ছিলেন, কিন্তু এই আন্দোলনের প্রধান যে শক্তি, সেখানে কি বামপন্থীরা ছিল? সেখানে বিকেইউ এর বিভিন্ন গোষ্ঠী ছিল, যদিও উগ্রহার তিনি বামপন্থী, কিন্তু টিকায়েতদের মতো লোকজনরা ছিল। কাজেই এটা একটা বড় বড় সেটব্যাকের জায়গা। এবং ধরো ট্রেড ইউনিয়ন মুভমেন্টের ক্ষেত্রে এখন আর আগের মতো অবস্থা নেই, মানে আগের মতো করে শ্রমিকরা আর নেই। মানে এই মুহূর্তে দাঁড়িয়ে সবচাইতে বিপ্লবী অংশের যে শ্রমিক, তারা কিন্তু পরিযায়ী শ্রমিক, এক জায়গা থেকে আরেক জায়গায় তারা ঘুরে বেড়াচ্ছেন, তারা ভ্রাম্যমাণ শ্রমিক। তাদেরকে কোনো সাংগঠনিক সুতোয় বেঁধে ফেলবার মতো পরিকাঠামো সেটা কিন্তু এই মুহূর্তে বামপন্থীদের নেই। অন্য কারণ নেই সেটা বলবো না, অন্য কারণ তো থাকবেও না, এটাই প্রত্যাশিত। কাজেই এটা খুবই খুবই কষ্টের এবং খুবই খুবই যন্ত্রণার যে আমরা আমি অন্তত আমাদের যে পরিপার্শ্ব, এখানে বামপন্থার কোনো উত্থানের জায়গা দেখছি না। যেখানে ডিগ্রি সেলিব্রেট করা হচ্ছে, আহ, আরো অনেক কিছুই বলা যায়, যেগুলো আসলে সেলিব্রেট করার কথা অন্যদের, বামপন্থীদের নয়। বামপন্থীদের নয়, একেবারেই নয়, একেবারেই নয়। মুজফফর আহমেদের কোনো ডিগ্রি ছিল না, কিন্তু মুজফফর আহমেদ অনন্য, কারণ তিনি একজন কমিউনিস্ট। চারু মজুমদারের ক্ষেত্রেও একই কথা বলা যায়, আহ প্রমোদ দাশগুপ্তর ক্ষেত্রেও একই কথা বলা যায়। কাজেই আবার প্রবল দুর্দান্ত সব ডিগ্রি ছিল ভূপেশ গুপ্তর, হীরেন মুখোপাধ্যায়ের, হ্যাঁ, কিন্তু তারা ডিগ্রির জন্য নমস্য নন, তারা নমস্য তারা কমিউনিস্ট বলে। এই জায়গাটায় একটা মনে হচ্ছে যে আমাদের এটা ব্যর্থতা যে আমরা খুব একটা ভয়ঙ্কর একটা বড় টানেলের মধ্যে ঢুকে গেছি, যে টানেলটার শেষে আমি অন্তত কোনো আলো খুব একটা দেখতে পাচ্ছি না। আচ্ছা, এই টানেল যেটা বলছে এটা কি ভারত স্পেসিফিক নাকি বাংলা স্পেসিফিক? আমার তো মনে হয়, যেটা প্রত্যয় আমার মনে হয় একটু হিন্ট করলো, যে কেরালা যদি দেখি, বা এই যে সিপিআই
যেরকম সিপিআই এমএল, সরি এমএল, সিপিআই এমএল, হ্যাঁ, সিপিআই বিহার। এমএল যেরকম বিহারে, তারপর রাজস্থানে ওরা করলো, একটা জিতলো। মানে মনে তো হচ্ছে যে আরেকবার একটা হয়তো কিছুটা জায়গার দিয়ে উঠেছে, মানে অনগ্রাউন্ড তো আমি জানি। না, এমন 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 প্রশ্নগুলো করছো যে এই বিষয়গুলো নিয়ে আমি কোথাও প্রকাশ্যে কিছু লিখি না, শুধু সকালের 8টায় বিকেলের 8টায় দুঃখ করি। তো আর কি করা যাবে। তো বলি যে হ্যাঁ, এটা তো ঠিক, কিন্তু তুমি দেখো এই কথাগুলো আসলে মানে বলাও মুশকিল। মানে হ্যাঁ, বাংলা সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমি মনে করি। বাংলা সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার কারণ বাংলা ভারতের কমিউনিস্ট আন্দোলনে সবচাইতে বেশি অবদান রেখেছে, তাই ধাক্কাটাও বাংলাতে সবচেয়ে বেশি এসছে। কিন্তু অন্য রাজ্যের বামপন্থী রাজনীতি অবশ্যই অন্যরকম, বিশেষ করে রাজস্থানে, মহারাষ্ট্রে, হিমাচলে ফ্যান্টাস্টিক, তাই না? আচ্ছা। পাঞ্জাবে ভোট পায় না পাঞ্জাবে, কিন্তু পাঞ্জাবে গণ আন্দোলনের শক্তি হিসেবে বামপন্থীরা আছেন। সিপিআইএম লিবারেশন একটা অন্য ধরনের প্র্যাকটিসের মধ্যে দিয়ে যাচ্ছে বিহার এবং ঝাড়খণ্ডে। দীপঙ্কর দাদের রাজনীতি ভীষণভাবে একটা ব্যালেন্স করতে পারছে বলে আমার মনে হয়। যে জেএনইউ এর মতো এলিট ক্যাম্পাসে তাদের প্রভাব, আর বিহার ঝাড়খণ্ডে তাদের প্রভাব, সেটাও খুব গুরুত্বপূর্ণ। কিন্তু রণবীর সেনার সাথে লড়াই করতো যে লিবারেশন, আজকের লিবারেশন কি ঠিক সেই রকম, নাকি সংসদীয় রাজনীতির জন্য তাদেরকে একটু নিজেদেরকে বদলাতে হচ্ছে? এই বদলের মাত্রা কি বাড়বে, সেটার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। আহ এর বাইরেও সিপিআইএম এর নিউ ডেমোক্রেসির মতো দল আছে, বেশ কিছু পকেটে এসইউসিআই কমিউনিস্ট, তারা খুব প্রমিনেন্ট আন্দোলনের রাস্তায় রয়েছে। এবারে যে পার্টিগুলোর নাম আমরা খুব একটা সেই অর্থে হয়তো আলোচনা করি না, যেমন এমসিপিআই এর মতো পার্টি, তারাও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু মেইন স্ট্রিমে তো বামপন্থীরা মূলত ছিল মধ্য ভারতের একটা বিরাট অঞ্চলে মাওবাদীরা ছিলেন, তারা তো মারাত্মক একটা ধাক্কার মধ্যে পড়েছেন। বিহার ঝাড়খণ্ডে লিবারেশন, তারা খুব স্ট্রং প্রেজেন্স নিয়ে আছেন। আর তার বাইরে তো এই তিনটে রাজ্যের মধ্যে দুটো রাজ্যে বামপন্থীরা কেবলমাত্র সংসদীয় ভাবে নয়, হয়তো রাজনৈতিক ভাবেও বড় সেটব্যাকের মধ্যে দিয়ে যাচ্ছেন। এবং সবচেয়ে কষ্টের, তারা হয়তো নতুন কোনো রাস্তা ভেবে ফেলতে পারছেন না উত্তরণের জন্য। কেরল কেরল খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে আগামী নির্বাচনের পর। আমি এটাই মানে কায়মনোবাক্যে প্রার্থনা করব, আশা করব কেরলে যেন আমরা পশ্চিমবঙ্গের পুনরাবৃত্তি না দেখি। হুম। আর ত্রিপুরার কি হলো ব্যাপারটা? মানে ত্রিপুরায় বামপন্থীদের সেটব্যাকটা তো মনে হচ্ছে ভয়ঙ্কর, মানে আরো পশ্চিমবঙ্গের চেয়েও আরো ভয়ঙ্কর মনে হয়। ত্রিপুরায় পশ্চিমবঙ্গের থেকেও আরো ভয়ঙ্কর কিনা জানি না, প্রায় পশ্চিমবঙ্গের মতোই ভোটে না উচ্চার মানে পেতে। বিজেপির এসে গেছে, মানে এই কারণেই বললাম। হ্যাঁ, হ্যাঁ, বিজেপি এসে গেছে। এবারে বিজেপি আসার ফলে যেটা হয়, বিজেপি যেখানে যায় জমি বিষিয়ে দিয়ে যায়, কাজেই এক্স্যাক্টলি। সেটা একটা বড় বড় বিষয়। এবং সেখানটা বামপন্থীরা ত্রিপুরাতেও যে খুব কার্যকরী প্রতিরোধ গড়ে তুলতে পারছেন, বিজেপি চূড়ান্ত সন্ত্রাস। আমাদের এখানে বন্ধুরা তৃণমূলের সন্ত্রাস নিয়ে কথা বলেন, ঠিকই করেন, কিন্তু হুম। বিজেপির সন্ত্রাস চূড়ান্ত, সেটা কিন্তু ত্রিপুরার সেই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছে। কাজেই ত্রিপুরাতেও বামপন্থীদের জন্য এই মুহূর্তে খুব আশাবাদী হওয়ার মতো কোনো জায়গা নেই। আমি আবারও বলছি, আমাদের সবার প্রার্থনা করা উচিত যে কেরলের পরিস্থিতি যেন বাংলার মতো না হয়। কেরল কেরলের পরিস্থিতি যেন বাংলার মতো না হয়, এটা আমি সার্বিকভাবে বলছি, মানে সব রকম সম্ভাবনার জায়গা থেকেই বলছি। আচ্ছা, একটা কথা বলো তো, মানে আমাদের নর্থ ইস্টে বামপন্থা কেন সেরকম ভাবে, মানে আমি মানে আমার যেটুকু নলেজ সেরকম ভাবে বিয়ন্ড ত্রিপুরা, যেহেতু ত্রিপুরা মানে একটা সর্ট না, অফ। না, না, হ্যাঁ। মণিপুরে বিরাট ছিল। আচ্ছা। মণিপুরে সিপিআই এর, কমিউনিস্ট পার্টি অফ হুম। ইন্ডিয়া, হুম। বিরাট ছিল, বিরাট সংগঠন সেখানে ছিল। আচ্ছা। এবং তাদের আহ, বেশ কিছু কিংবদন্তি কমিউনিস্ট নেতা কিন্তু আহ, আচ্ছা, সেখানে। এটা আমি জানা ছিল না। হুম। এবং 2005 সাল পর্যন্ত বা 10 সাল পর্যন্ত সিপিআই এর একাধিক 5-6 জন মতো এমএলএ কিন্তু মণিপুরে আচ্ছা। ছিল। একটু মজা হচ্ছে যে মণিপুরেও সিপিআই এর বিরাট অংশ, তারাও হচ্ছে মেইতেই মেইতেই কমিউনিটির মানুষ ছিলেন। কাজেই পরবর্তীকালে তাদের অনেকেই আর সিপিআই তে থাকেননি, এবং সিপিআই এর বেস গুলো অ্যাকচুয়ালি ভেঙে গিয়েছে।
মণিপুরে আরো কিছু ইম্পর্টেন্ট ফোর্স ছিল, যেমন ধরো সশস্ত্র সংগ্রাম করতো যারা, কাংলেইপাক কমিউনিস্ট পার্টি, তাদের খুব গুরুত্বপূর্ণ পকেট, এবং তারা এখনো বেশ সক্রিয়, কিন্তু তারা একেবারেই মানে সংসদীয় রাজনীতির চোখে টেররিস্ট শক্তি। আর আসাম তো বামপন্থীদের দারুণ দারুণ স্ট্রং জায়গা ছিল। 78 সালে নির্বাচনে আসামে বামপন্থীরা ঐক্যবদ্ধভাবে, আমি যদি খুব ভুল না করি, 25টা বা 28টা আসন পেয়েছিল। তার মধ্যে সিপিআই, সিপিএম, সিপিআইএমএল, আরসিপিআই, এসইউসিআই সবাই কিন্তু 78-এর নির্বাচনে তারা প্রচুর আসন পেয়েছিলেন। কিন্তু তারপরে বামপন্থীরা বড় সড় ধাক্কার মধ্যে পড়েন আসামে। এবং এটা তোমায় বলি, আমরা ভুলে যাই সেই ইতিহাস। আরসিপিআই বলে যে রাজনৈতিক দল ছিল, সৌমেন্দ্রনাথ ঠাকুরের দল, আমরা এটাও অনেকে জানি না। আমার সৌভাগ্য হয়েছিল মিউনিখের জেলে গিয়ে ওই ওই নথিটা দেখার। এই সৌমেন ঠাকুর হিটলারকে হত্যা চেষ্টার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন জার্মানিতে, এবং তিনি মিউনিখের জেলে বন্দী ছিলেন। তো এই সৌমেন ঠাকুরদের পার্টি ওই যেই সময় রণদ্বীপে আলট্রা লেফট লাইন নিচ্ছেন, মানে আমার কথা নয়, মানে অনেকে বলেন, সেই সময় আরসিপিআইও দুটো ভাগে ভাগ হয়ে যায়। একদিকে নেতৃত্বে থাকেন সৌমেন ঠাকুর, তিনি মডারেট অংশ, আরেকদিকে পান্নালাল দাশগুপ্ত বলে একজন খুব গুরুত্বপূর্ণ নেতা, তিনি একেবারে সশস্ত্র সংগ্রামের দিকে যান। সেই সময় আরসিপিআই এর নেতৃত্বে বেশ কিছু বড় বড় লড়াই হয়। আমাদের এখানে বসিরহাটে লড়াই হয়েছিল, যেসব কারখানায় লড়াই হয়েছিল। আর আসামে একটা বিস্তীর্ণ অঞ্চল বেশ কয়েক বছরের জন্য আরসিপিআই কিন্তু মুক্তাঞ্চল করে রেখেছিল। মানে স্বাধীন ভারতের আর্মি, সশস্ত্র বাহিনী, তারা কিন্তু 52-53 সাল আচ্ছা। পর্যন্ত সেই ভাঙতে পারেনি। হ্যাঁ, এবং ওইখানে তাদের পপুলারিটি আরসিপি এর এতটাই ছিল দীর্ঘদিন পর্যন্ত, মানে 2000-এর পরেও কিন্তু ওই সমর্থনের উপর ভিত্তি করেই আরসিপিআই এর আসামে তাদের কিন্তু এমএলএ ছিল। আসামের আরেকটা জায়গার কথা না বললেই নয়, সেটা যে কার্বি আংলং, কার্বি জনগোষ্ঠীর বাস। এবং কার্বি আন্দোলন, আসাম মুভমেন্ট যখন গড়ে উঠেছিল, তার পেটের মধ্যেই কার্বি মুভমেন্ট গড়ে উঠেছিল। সেই কার্বি আংলং আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল সিপিআইএম এর লিবারেশন। জয়ন্ত রংপি ছিলেন সেই আন্দোলনের নেতা, এবং সেখানে সিপিআইএমএল এর 4জন এমএলএ এবং একজন এমপি বেশ কয়েকবার, ওই আমাদের ছোটবেলায় 96 নাগাদ পরপর সরকার বদলাতো না, এই গুজরাট আবার হ্যাঁ হ্যাঁ, দেবেগৌড়া, হ্যাঁ হ্যাঁ। পরপর ভোট হতো। ওই সময় প্রত্যেকটা ভোটে কিন্তু ওখানে সিপিআইএমএল এর জয়ন্ত রংপি জিততেন, অন্য একটা সংগঠনের নামে জিততেন, কিন্তু ওরা সিপিআইএমএল এরই নেতা হিসেবে তিনি জিততেন। কাজেই উত্তর পূর্ব ভারতে বামপন্থার ইতিহাস বেশ ইন্টারেস্টিং, বিশেষ করে এই এটা আমার তো জানা ছিল না একবারেই। হ্যাঁ, আসাম এবং মণিপুরে মানে ফ্যান্টাস্টিক। মানে তুমি যে মেইতেইয়ের কথা বললে, মানে এইটা কি একটা তোমার এই এই ক্ল্যাশটা কি আস্তে আস্তে তোমার ক্লাস অ্যাঙ্গেল ছেড়ে তোমার মানে ওইখানে তোমার একটা মানে কমিউনিটি বেসড ক্ল্যাশে পরিণত হচ্ছে বলে বামপন্থা কি একটু ধাক্কা খাচ্ছে? তোমার কি মানে আইডেন্টিটি বেসড, যে আইডেন্টিটি বেসড? হ্যাঁ, মানে আসামেও প্রচন্ড ভাবে প্রবল আজকালকার দিনে। কেন, আমরা বিহার নিয়েও কথা বলতে পারি। আজকেই বোধহয় দেখলাম, দিন তিনেক আগে কুইন্ট একটা ভিডিও স্টোরি করেছে। কুইন্টের একটি মেয়ে, ও বা ভোজপুরে দাঁড়িয়ে একটা স্টোরি করেছে যে বিহারে বামপন্থার উত্থান পতন কামব্যাক, এই 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 গোছের একটা দারুণ স্টোরি। তো বিহারের ক্ষেত্রে আমরা বলি না, বিহারে বেগুসরাইকে লেনিনগ্রাদ বলা হতো, সেটা আমরা অনেকেই জানি। তো এই যে বিহারে 70s-এ বা আর্লি 80s-এ সিপিআই এর সিট, সিপিআই একবার 35 না 36টা সিট জিতেছিল একা, এবং 20টা 22টা 15টা সিট জেতা সিপিআই এর কাছে কোনো বড় ব্যাপারই ছিল না। এবারে এটার পেছনের যে গল্পটা ছিল, যে যখন বিহারে মানে বিহার দিয়ে বলছে, যখন বিহার নির্বাচনের হাওয়া চলছে, আর ওখানে মানে মণিপুরের থেকে বিহারটা দিয়ে আমাদের হয়তো মানে বুঝতে খানিকটা সুবিধা হয়। বিহারে বামপন্থার উত্থান কিভাবে হয়, বিহারে বামপন্থী আন্দোলনের একদম পুরোধা একজন, তিনি কৃষক আন্দোলন, তিনি কিন্তু সহজানন্দ সরস্বতী, তার নেতৃত্বে কিন্তু ঐতিহাসিক কৃষক সংগ্রাম গড়ে ওঠে। এবং তারপরে এই যে সহজানন্দ সরস্বতীর নেতৃত্বে গড়ে ওঠা কৃষক আন্দোলন, এটা দুটো ভাগে ভাগ হয়ে যায়, একদিকে সোশ্যালিস্টদের দিকে চলে যায়, আর একদিকে কমিউনিস্টদের দিকে চলে যায়। তো একটা বিহারের বিস্তীর্ণ অঞ্চলে, নর্থ বিহারে বিশেষত, এই অংশটার নেতৃত্ব দিত কিন্তু সিপিআই,
বিপুলভাবে কিন্তু সিপিআই এটা নেতৃত্ব দিত। কিন্তু মজাটা যেটা হলো, বিহারের ক্ষেত্রে অনেকে বলেন যে কাস্ট এবং ক্লাস এই দুটো খুব আলাদা নয়। মানে বিহারের ক্ষেত্রে মানে কাস্ট স্ট্রাকচার আসলে ক্লাস এক্সপ্লয়টেশনের একটা রূপ। কিন্তু সিপিআই এর লিডারশিপের একটা বিরাট অংশ তারা কিন্তু এসছিলেন আপার কাস্ট থেকে। এবং পরে যখন জয়প্রকাশ নারায়ণের যখন আন্দোলনটা হলো এবং তারপরে যখন বিহারে এই লালু নীতিশদের মতো আহ, মানে সমাজবাদী ধারার ব্যাপক বিকাশ ঘটলো, সেই সময় কিন্তু ধীরে ধীরে সিপিআই এর মাস বেস ভাঙতে শুরু করলো, কারণ ওখানে যখন লড়াইটা উচ্চ বর্ণের সঙ্গে নিম্ন বর্ণের লড়াইয়ের দিকে চলে গেল এবং একই দিকে এই লড়াই এই যে সংঘাতটাকে, আইডেন্টিটি রাজনীতিটাকে আমরা পজিটিভলি ব্যবহার করতে দেখলাম নকশালপন্থীদের। এবং সেটা সিপিআইএম এর লিবারেশন যেরকম, একইভাবে পার্টি ইউনিটি বা এমসিসি এই ধরনের যে কমিউনিস্ট ফোর্স গুলো, তাদেরকেও কিন্তু বিহারে, এমনকি সত্যনারায়ণ সিংদের কিছু গোষ্ঠী, তারাও কিন্তু এটা খুব সঠিকভাবে ব্যবহার করেছিলেন। তারা বিহারে যে ক্লাস স্ট্রাকচার এবং ক্লাস এক্সপ্লয়টেশন এই দুটোর সম্পর্ককে বুঝতে পেরেছিলেন। কিন্তু যারা বুঝতে পারেননি তাদের কিন্তু বিহারে দ্রুত শক্তিক্ষয় হয়েছে, দ্রুত শক্তিক্ষয় হয়েছে। একই কথা কিন্তু ভারতের অন্য অঞ্চলের ক্ষেত্রেও আসলে বলা সম্ভব বলে আমার অন্তত মনে হয়। এবং আমার এটা খুব মনে হয় যে এই যে কাস্টের প্রশ্নটাকে সঠিকভাবে অ্যাড্রেস করা উইদিন দ্য পার্টি, মুসলমানদের বা অন্য সংখ্যালঘুদের প্রশ্নটাকে সঠিকভাবে অ্যাড্রেস করা, এগুলো খুব গুরুত্বপূর্ণ। মানে সবটাকেই শুধুমাত্র ক্লাস দিয়ে বিচার করা, ঠিক। সেটা কিন্তু ডিফিকাল্ট। মানে ভারতের বাস্তবতায় একজন ব্রাহ্মণ শ্রমিক বা ক্ষেত মজুর আর একজন দলিত বা মুসলমান শ্রমিক বা ক্ষেত মজুর কি একই রকম শোষণের মুখে পড়েন? আমি জানি না। মানে এগুলো নিয়ে কিন্তু কথা বলা খুবই দরকার। এবং যদি মণিপুরের ক্ষেত্রেও বলো, সেটা তো একটা বড় কারণ বটেই। মণিপুরে যখন আহ এই কমিউনিটির মানুষজন তারা যখন ঐক্যবদ্ধ হতে শুরু করলে, তাদের সাথে মেইতেইদের যখন সংগ্রাম হলো, তখন তো খুব স্বাভাবিকভাবে এই ইরাম হিজাবাতরা ক্রমশ অপ্রাসঙ্গিক হতে শুরু করলেন, তাদের লেগাসি ক্রমশ অপ্রাসঙ্গিক হতে শুরু করলো এবং সিপিআই ক্রমশ আহ ধীরে ধীরে অপ্রাসঙ্গিক হতে শুরু করলো। যে এটা সার্বিকভাবে মানে সব জায়গার জন্যই এটা আমার মনে হয় যে এটা গুরুত্বপূর্ণ। মানে এখানে আমরা মামদানিকে নিয়ে সেলিব্রেট করছি, সে মুসলিম এবং ইউগান্ডান ইন্ডিয়ান সব কিছু আইডেন্টিটিকে সে সামনে রেখেই সে জিতেছে। হ্যাঁ। ঠিক আছে, তো আমরা যদি দেশের পলিটিক্স দেখি, তো আমরা কি তাহলে এরকম ধরো চন্দ্রশেখর আজাদ, তাকেও কি আমাদের সেলিব্রেট করা উচিত নয় নাকি? মানে সেই এই বিষয়ে কি মতামত? বা মানে আরেকভাবে বললে, মানে আমরা মামদানিকে নিয়ে যতটা এক্সাইটেড, চন্দ্রশেখর আজাদকে নিয়ে আমরা কেন সেরকম ভাবে ফেসবুকে হ্যাঁ, পোস্ট হ্যাঁ, করছি না বা অত এক্সাইটমেন্ট নেই? হ্যাঁ, 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 মানে আমি তো ভীষণ এক্সাইটেড, এটা হচ্ছে প্রথম কথা। এবার আমার মনে হয় যারা এক্সাইটমেন্ট সেইভাবে অনুভব করছেন না, তার একটা বড় কারণ এইটা যে মামদানি তাদের প্রতিপক্ষ নন, কিন্তু আজাদ বোধহয় কোনো কোনো ক্ষেত্রে তাদের প্রতিপক্ষ। মানে শোষিত মানুষের ঠিকেদারিটা যদি আমি মনে করি কেবলমাত্র আমারই থাকবে, তাহলে আমি তো অন্য কোনো স্বরকে আসলে দেখবো না বা অ্যাকনলেজ করবো না সেইভাবে, তাই না? কিন্তু মামদানির ক্ষেত্রে যেহেতু ওখানে আমার কোনো অবস্থানই নেই, সেখানে মামদানি হচ্ছে আমার অন্ধের যষ্টি, আমি তাকে আপ্রাণ আঁকড়ে ধরতে চাইছি। কিন্তু যে জায়গাটায় মানে আমার যে মৌরসি পাটটা চ্যালেঞ্জ হতে পারে, হুম। হ্যাঁ, সেটা চন্দ্রশেখরের মাধ্যমেও হতে পারে বা অন্য কোনো এরকম চরিত্রের মাধ্যমেও হতে পারে, সেখানে হয়তো আমি অতটা আনন্দিত বোধ করছি না। আমি হয়তো একটু শঙ্কিত হয়ে পড়বো। ধরো আজাদ তো ভীষণভাবে আম্বেদকারের কথা বলেন, তাই না? রাইট। আম্বেদকরের কথা কমিউনিস্টরাও বলেন। তো যখন আমরা আম্বেদকারের কথা বলবো, তখন তো আমি বলছি না আম্বেদকর কিন্তু বেদবাক্য, আম্বেদকরকে পুরো একদম দারুণ ফ্যান্টাস্টিক সব মেনে নিতে হবে এরম বলছি না। কিন্তু আমরা আম্বেদকরকেও তো সামগ্রিকতায় পড়বো, তাই না? না হলে তো আত্মপ্রতারণা করা হবে। তো আম্বেদকরের সঙ্গে কমিউনিস্টদের হওয়া বিতর্কগুলোকেও তো আমরা আবার একটু পড়া দরকার। আম্বেদকর যে কি কড়া কড়া কথা বলেছেন কমিউনিস্টদেরকে, এবং কমিউনিস্টরাও আম্বেদকরকে কিরকম
সেইটা আমার নিয়ে একটু কথা বলো না, মানে আমি অ্যাকচুয়ালি খুব ভালো জানি না অ্যাকচুয়ালি এই জায়গাটা। এটা নিয়ে আজকে যদি বলতে যাই তাহলে মানে আচ্ছা মানে সময় চলে আচ্ছা। যাবে। আমি একটু বিজ্ঞাপন করে নিই যদি তোমরা সুযোগ দাও। সেটা হচ্ছে আমাদের একদম। নাগরিক ডট নেটে হুম। শঙ্কর বলে একজন নিয়মিত লেখেন, তিনি সিপিআইএম এর আচ্ছা। রেড স্টার পার্টির হ্যাঁ হ্যাঁ, ও আমার ফেসবুকে আছে, হ্যাঁ হ্যাঁ। হুম। হ্যাঁ, শঙ্কর দা একজন ফ্যান্টাস্টিক লোক। তো শঙ্করদার 2 পর্বে একটা বিস্তারিত লেখা বেরিয়েছিল। মানে আমি বেসিক্যালি শঙ্করদাকে বলেছিলাম, তুমি এরকম একটা বিষয় নিয়ে লেখো যে আম্বেদকর পন্থী এবং কমিউনিস্টদের মধ্যেকার আনহ্যাপি ম্যারেজ নিয়ে, এই অসুখী দাম্পত্য নিয়ে তুমি লেখো এবং তার ইতিহাস নিয়ে লেখো। শঙ্করদার ফ্যান্টাস্টিক লেখা কিন্তু শঙ্করদা লিখেছিল। এবারে বা আমার মনে হয় যে এই বিতর্কগুলো আমাদের ফিরে ফিরে দেখা দরকার। আমি কখনো মনে করি না যে ভারতের কমিউনিস্ট আন্দোলন আসলে সবর্ণ কমিউনিস্টদের, আপার কাস্ট কমিউনিস্টদের আন্দোলন। আমি এটা কখনো মনে করি না। যে আম্বেদকর পন্থীরা এই ধরনের কথা বলেন, আমি তাদের তীব্র সমালোচনা করি। কিন্তু একই সঙ্গে ভারতের বর্তমান বাস্তবতা আমাকে ভীষণ উস্কে দেয়, প্রলুব্ধ করে যে আজ পর্যন্ত 1925 সাল থেকে আজ পর্যন্ত সব রকমের কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোর একটা কাস্ট সেন্সাস করতে, সেটা আমরা করতেই পারি। এটা কোনো কঠিন কাজ না, ইন্টারনেটে সার্চ করলেই আমরা সব পেয়ে যাবো, তাই না? বা আমরা যদি এই মুহূর্তে দাঁড়িয়ে সিপিআই থেকে মাওয়িস্ট পর্যন্ত সবগুলো কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ নেতৃত্বের একটা জাতি গণনা করি, আমরা তো জাতি গণনার পক্ষের লোক, তাই না? হুম। তো আমরা বিহারে জাতি গণনা চাইছি, আরো কত জায়গায় চাইছি, তা আমরা নিজেদের মধ্যে চাইবো না? আমরা চাইতে পারি, মানে সেটা কিন্তু দারুণ হতে পারে প্রত্যয়, তাই না? আমি নিজে একবার ভেবেছিলাম করব যে ধরো 1990 থেকে 2020 পর্যন্ত যাদবপুর এবং প্রেসিডেন্সি পশ্চিমবাংলার দুটো সবচাইতে বামপন্থী ক্যাম্পাস, যেখানে সবসময় বামপন্থীরা যেতেন, বিভিন্ন রকমের বামপন্থীরা যেতেন। আমরা কি একটু সাহস করে আমাদের এই এতগুলো 90 থেকে মানে 10 25টা ধরো, মোটামুটি 25টারও বেশি, 30টা ছাত্র সংসদ আমরা যারা জিতলেন, আমরা একটা কাস্ট সেন্সাস করবো নাকি? আমরা একটা কাস্ট সেন্সাস বেশ করবো নাকি? বেশ আমরা মানে দেখবো নাকি যে আমাদের প্রার্থী তালিকায় এই 25 বছরে যারা ছিলেন তাদের মধ্যে কতজন ব্রাহ্মণ আর কতজন দলিত? যদি আমরা দেখি তাহলে সেটা কিন্তু আমার কাছে খুব ইন্টারেস্টিং একটা দেখা হবে। এইখানে না আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, যে প্রশ্নটা হচ্ছে যে এইটা মামদানির ক্ষেত্রেও অ্যাকচুয়ালি প্রশ্নটা প্রযোজ্য। প্রযোজ্য এই কারণেই, তার কারণটা হচ্ছে যে মামদানি মানে তার মা মীরা নায়ার, সে একটা অত্যন্ত প্রিভিলেজড একটা ফ্যামিলি থেকে আসছে। এবং সেইখানে মানে আমার জাস্ট প্রশ্নটা এটাই যে তুমি যেই ক্লাস বা যেই ব্যাকগ্রাউন্ড থেকে আসছো, তুমি কি সেই ব্যাকগ্রাউন্ড থেকে এসে তোমার প্রিভিলেজকে কাজে লাগিয়ে তুমি যদি সলিডারিটি নিয়ে তুমি একটা আপার কাস্ট যদি প্রিভিলেজ থাকে, আপার কাস্ট থেকে এসেও কি তুমি মানে ধরো একটা কাস্টের ইস্যুগুলোকে তুমি তুলে ধরতে পারো না? মানে তুমি যে কাস্ট সেন্সাসের কথাটা বললে, সেটার একটা মেন কারণ তো প্রিভিলেজ। কেননা আমাদের সোসাইটিতে অলরেডি এই প্রিভিলেজটা এক্সিস্ট করে, এবং এক্সিস্ট করে বলেই আজকে যাদবপুরে যারা পড়ছে বা যাদের যাদের ওইখানে ধরো যাদের কনফিডেন্স, মানে এগুলো তো ছোটোর থেকে একদম ছোটোর থেকে যারা বড় হচ্ছে, সেইখানে একটা সাইকোলজি, একটা কনফিডেন্স ওইভাবেই বিল্ড আপ হচ্ছে, এবং সেইখানে কি যাওয়া সেটা কি খুব আনন্যাচারাল? ওয়েল, তাহলে তো একইভাবে বলতে পারি যে যখন বৃন্দা কারাত্রা নারীদের সংরক্ষণের কথা বলছিলেন, আমরা তো ওটাকে এভাবে পড়তে পারি। একই আমরা একই সব প্রশ্ন, ভালো 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 একই ভালো প্রশ্ন, মনের হ্যাঁ। পুরুষরা গিয়ে হুম হুম আমরা সব ভালো ভালো মনের পুরুষরা গিয়ে মেয়েদের পক্ষে কথা বলে দিলাম, মেয়েদের হয়ে আমরাই আমরাই খেলাটা হুম খেলে দিলাম। হুম বা একজন ভাদুড়ি আর একজন মুখার্জি, এই 2 ব্রাহ্মণ মিলে আমরা ঠিক করলাম যে আমরা খুব ভালো ব্রাহ্মণ, আমরা আমরা দলিতদের হ্যাঁ অধিকারের, মুসলমানদের অধিকারের কথা বলবো। ওদের তো অত হুম প্রিভিলেজ নেই, ওরা উঠতে পারছেন না, কিন্তু সেটা হতে পারে, সেটা কোনো হুম অসুবিধা নেই। যেমন আমি ধরো একজন খুব ভালো বামুন, বা দীপঙ্কর দা একজন খুব ভালো বামুন, হ্যাঁ, তুমি একজন খুব ভালো বামুন, আমরাই দলিত আর মুসলিমদের হয়ে ওদের অধিকারের কথাটা বলে দিচ্ছি। এটা হতেই পারে, এটা হতেই হুম পারে, আমার কোনো হুম কোনো অসুবিধে নেই। কিন্তু তাতে কি আমাদের যে স্ট্রাকচারাল ব্যর্থতাগুলো কে আমরা খানিকটা ছাড় দিয়ে দেব আমার তোমার দীপঙ্করদার প্রকাশ কারাতের ভালোত্বের আড়ালে? হ্যাঁ আমি জানি না, আমাদের এবং হ্যাঁ, এবং এইটা কি এইটা কি সিস্টেমেটিক কিনা, মানে এই যে এইটা যদি 30 বছর আগেও সেই স্ট্রাকচারটা সেটা যদি এখনো বিলং করে, সেক্ষেত্রে ব্যাপারটা প্রবলেমেটিক হয়ে যাচ্ছে। না, এটা তো 30 নয়, এটা তো 100 বছরের। বা আমি যেটাই বলছি, তুমি যে 105 সেন্সাসের কথাটা বললে 30 বছরের বা হোয়াট এভার, না, যে যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মানে আমি বলছি হ্যাঁ 1925 সালে আমাদের কমিউনিস্ট পার্টির জন্ম হয়েছিল, হ্যাঁ তাই না?
আজকে হচ্ছে 2025 সালে, ঠিক 100 ঠিক বছর ভ্যালিড। 100 হ্যাঁ বছর ধরে যে রাজনীতি ক্ষমতায়ন ঘটাতে পারলো না, হ্যাঁ, সেই রাজনীতির প্রয়োগ নিয়ে যদি একজন দলিত কথা বলেন হুম, বা একজন মুসলমান কথা বলেন, একজন নারী কথা বলেন, আমি তো আগে, আমি একজন খুব ভালো আপার কাস্ট বামুন বিপ্লবী কমিউনিস্ট হয়ে তার হয়ে কথা বলার আগে আমি আমি চেষ্টা করবো তার কথাটা শুনতে। আমি হুম, তার কথাটা শুনবো। তিনি যদি আবার তীব্র ভাষায় গালিগালাজ করেন, আমি সেই গালিগালাজটা শুনতে শুনতে চেষ্টা করব। এবং আর তুমি যখন আমায় এত সাহস দিচ্ছ, তাহলে আমি আরেকটু যদি পিছনে যাই, বা যদি তুমি অ্যালাউ করো, সেটা হচ্ছে যে যদি আমরা দেখি, বাংলাদেশ নিয়ে কথা হচ্ছিল একদম শুরুতে, তো যদি আজকে আমরা যদি দেখি এই যে আজকের বিজেপি বা আজকের যে হিন্দুত্ববাদী বাঙালি, সে যে যে আদার অপর হিসেবে বাংলাদেশিকে দেখে, মুসলমানকে দেখে ইত্যাদি, এর সূচনা বিন্দুটা কোথায়, মানে কোত্থেকে হচ্ছে? তো আমার তো এর একটা সহজ সমাধান আছে। আমি তো এর সূচনা বিন্দু 1793-তে খুঁজে পাই, চিরস্থায়ী বন্দোবস্তে। চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে একটা নতুন জমিদার শ্রেণীর উদ্ভব ঘটলো, এবং যারা অধিকাংশই হিন্দু। পুরনো জমিদার শ্রেণীর থেকে এটা অনেকটা আলাদা। এটা নিয়ে ফ্যান্টাস্টিক কাজ করেছেন আমার, আমি যাকে আমার শিক্ষক বলে মনে করি, প্রয়াত কমরেড বদরুদ্দিন উমর, কিছুদিন আগে যিনি মারা গেলেন, হুম, মানে এই হুম, উপমহাদেশের হুম। অন্যতম শ্রেষ্ঠ মার্ক্সবাদী চিন্তক উমর ভাই দেখিয়েছেন, আর অনেকেই দেখিয়েছেন, এই যে নতুন জমিদার শ্রেণীর উদ্ভব ঘটলো, এই কৃষককে শোষণ করা এই টাকা দিয়েই তো গড়ে উঠলো কলকাতা শহরের প্রত্যেকটা ইট। কলকাতা শহরের প্রত্যেকটা ইট আসলে এই কৃষকের রক্ত দিয়ে তৈরি। এই কৃষক অধিকাংশ ক্ষেত্রে মুসলমান এবং দলিত, তাই না? একেবারে। আমরা যদি আজকে আবার একবার ফিরে পড়ি বরিশালের আম, আহ, যোগেন মন্ডল, কালোজয়ী হ্যাঁ হ্যাঁ সৃষ্টি, ঔপন্যাসিক দেবেশ দেবেশ রায়। আমরা যদি বাংলা কেন ভাগ হলো তাই নিয়ে জয়া চ্যাটার্জির বই পড়ি, তাহলে আমরা দেখব যে এই যে আহ, টাকা, কৃষক শোষণের টাকা, সেটা দিয়ে কলকাতা শহর যেমন গড়ে উঠেছে, তেমনি আমাদের রেনেসাঁয় এই টাকা বিনিয়োগ হয়েছে, তাই না? আমাদের ব্রাহ্ম সমাজে এই টাকা বিনিয়োগ হয়েছে, আমাদের হিন্দু সংস্কার আন্দোলনে এই টাকা বিনিয়োগ হয়েছে, কংগ্রেসে, বোমার দলে, স্বাধীনতা সংগ্রামে এই টাকা বিনিয়োগ হয়েছে। আর তার ধারাবাহিকতায় আমরা কি পেয়েছি? তার ধারাবাহিকতায় আমরা পেয়েছি আমাদের বামপন্থী আন্দোলনকেও। পশ্চিমবঙ্গের বামপন্থী আন্দোলন কারা তৈরি করেছেন? পশ্চিমবঙ্গের বামপন্থী আন্দোলন তৈরি করেছেন শ্রমিক এবং মুসলমানরা। আমরা কি একটু খোঁজার চেষ্টা করব যে কবে থেকে পশ্চিমবাংলার বামপন্থী আন্দোলনে মুসলমান এবং শ্রমিকদের আধিপত্য কমে গেল? মুজফফর আহমেদের পার্টি, হালিম সাহেবের পার্টি, মানে প্রথম যিনি আব্দুল হালিমের পার্টি, কিরকম ভাবে দুজন পূর্ববঙ্গীয় আপার কাস্টের পার্টিতে পরিণত হলো? আমরা কি এই প্রশ্ন করব? আমরা কি এই প্রশ্ন করব যে আদিবাসীদের হয়ে লড়াই করেন ভারতের কমিউনিস্ট পার্টি মাওয়িস্ট, তাদের কেন্দ্রীয় কমিটিতে আদিবাসী কজন এবং হুম। কতজন ব্রাহ্মণ? আমরা কি এই প্রশ্ন করব? আমার মনে হয় নিশ্চয়ই আমরা এই প্রশ্ন করতে পারি। আমরা যত না করব, দলিত বা মুসলমানরা বা মেয়েরা এর থেকে আরো বেশি করে এই প্রশ্ন করবেন, এবং এই প্রশ্নগুলো উঠে আসা গুরুত্বপূর্ণ। হুম, মানে এইটার একটা কনটেক্সট তোমার আমেরিকার ইলেকশনেও, মানে যেভাবে ওরা কোনো মহিলা ক্যান্ডিডেটকে সেল করে, মানে হিলারি ক্লিন্টনকে যেমন বার্নি সান্ডার্সের বিরুদ্ধে, এই যে মহিলা বলে, মানে এই যে তুমি যে পয়েন্ট আমরা ডিসকাস করছিলাম, যে একজন মহিলাই ছিলেন, তোমরা মহিলাদের ভোটটা দেওয়া উচিত আর কি। অথচ পলিসি দেখলে দেখা যায় যে বার্নি সান্ডার্সের পলিসি আখেরে, যে ওনার যে ইউনিভার্সাল হেলথ কেয়ার পলিসি বা ইউনিভার্সাল চাইল্ড কেয়ার যদি পলিসি হয়, সেগুলো আখেরে একজন মহিলাকেই সবচেয়ে বেশি সাহায্য করে। সেইখানে আমার এ নিয়ে একটা কোনো সংশয় নেই। আমি কিন্তু বারবার বলছি যে রিপ্রেজেন্টেশনের প্রশ্নটা গুরুত্বপূর্ণ। আমি একজন ভগবান বা দেবদূত হতে পারি, কিন্তু আমার যে আইডেন্টিটি সেটা একটা আপার কাস্ট হিন্দু আইডেন্টিটি, এইটা মুছে যাবে না। এটা মুছে প্রশ্নটা যাবে না, হচ্ছে ট্রু। আমাদের ভারতীয় বার্নিদেরকেই কেন বারবার করে মেয়েদের কথা বলতে হয়? মানে আমরা খানিকটা রিকারিংলি, শিলা, মানে কেন পূজা, এটা চেঞ্জ হচ্ছে এগুলো- না? হ্যাঁ, এইটা এইটা আমার কাছে এটা হন্ট করে। আর দ্বিতীয়, মামদানি নিয়ে তুমি যেটা বললে, মামদানি প্রিভিলেজ অবশ্যই, বহু মানুষের চেয়ে জোহরান মামদানি প্রিভিলেজ, কিন্তু মামদানি অ্যান্ড্রু কোমোর মতো প্রিভিলেজ নয়। মামদানির বাবা আর মা, ট্রু। বাবা মাস মাইনের পেতেন, মাস মাইনের
চাকরি করতেন। যাই হোক, কলম্বিয়া ইউনিভার্সিটির প্রফেসর, আই গেস তার স্যালারি ভালোই হবে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে উনি কি পেতেন? উনি মাইনে পেতেন। হ্যাঁ, উনি মাইনে হলেও মাইনে যাই পেতেন। হোক। হ্যাঁ, হ্যাঁ, উনি মাইনে পেতেন। হ্যাঁ, আর ওনার মা, তার কথা আমরা জানি, তার ছবি, সে ছবি কতটা ব্যবসা করে বা ইত্যাদি। কিন্তু সে যে অলিগার্কদের বিরুদ্ধে লড়েছে, দুজনেই, তাদের সঙ্গে এর কোনো তুলনাই হয় না। আমি তুলনা। আমি এই জায়গাটার প্রেক্ষিতে দেখছি। তা আমরা একটু চীনে ঢুকবো কি? হ্যাঁ আমরা একটা ভাবছিলাম আর কি। না, অর্ক ঢুকতে চাইছে না। আরে চীন নিয়ে, ভাই, চীনকে আমি সমাজতান্ত্রিক দেশ বলে মনেই করি না। ওকে। চীন নিয়ে আমার সব অদ্ভুত অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে। হুম। কি বলবো, আমি তিব্বতের নিচে গেছিলাম, সেখানে একটা জলবিদ্যুৎ কেন্দ্র, হ্যাঁ, সেটা চীনা, এই প্রচন্ডর পার্টি সেক্রেটারি আমায় গিয়ে বললো যাও, খুব ভালো মজা পাবে। তা গিয়ে দেখলাম সিপিসি, চীনা কমিউনিস্ট পার্টির একজন সিসি মেম্বার, সে ওইটা পরিচালনা করে। সে আমায় বললো, আরে আমরা ট্রেড কমিউনিস্ট, আমরা লোন দিয়ে সমাজতন্ত্র রপ্তানি করি। ঠিক আছে, চীন নিয়ে কিন্তু আবার চীনের মধ্যেও এখন জিনপিং এর আমলে অনেক পজিটিভ দিক ঘটে। চীন নিয়ে মানে আমি খুব বিশেষজ্ঞ নই, কাজে চীনটা বাদ দিই। তাহলে মানে আমি জাস্ট একটু মানে ফিউচার একটু প্রগনস্টিক, যে কি মনে হয় যে এরপরে কি মানে খুব বড় চেঞ্জেস কিছু আসতে পারে বলে মনে হয়? এই যে এখন তো মানে আমরা দেখছি যে মোটামুটি 70s থেকে নিউলিবারাল পলিসি সেটা আরো জাঁকিয়ে বসেছে একদম, মানে এখন রুদ্ধশ্বাস উঠে গেছে আর কি, মানে রাইট। তো এইখানে আমরা কিছু কিছু রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি, যেরকম আমদানিটা একটা খুব বড়, যেরকম একদম হার্ট অফ গ্লোবাল ক্যাপিটালিজম নিউ ইয়র্ক, সেখানে একজন বামপন্থী জিতলো। তো ওভারঅল আমি জেনারেল সেন্সে বলছি, আমি খুব খুঁটিনাটিতে যেতে বলছি না, যে কি মনে হয় যে ওভারঅল কি মনে হয় মানে গ্লোবাল পলিটিক্স এবার একটু কিছু সংস্কার আসতে চলেছে? মানে এটা খুব আমার কঠিন কাছে প্রশ্ন আমি জানি, তাও আর কি। আমার কাছে সামনের বছরগুলো মারাত্মক মারাত্মক এক্সাইটিং বছর। হুম। হ্যাঁ, এটা আমি দেখছিও, মানে এটা মারাত্মক আশা এবং চূড়ান্ত হতাশার সময়, মানে সেটা আমরা পার করছি আসলে। হুম। তুমি দেখো, মামদানি খুব ভালো, ক্যাপিটাল অফ ক্যাপিটালিজমে জিতেছে, ফ্যান্টাস্টিক। কিন্তু তুমি ইউরোপের দিকে তাকাও, ইউরোপে ফার রাইটের উত্থান ঘটছে, ভীষণ ভীষণ ভীষণ, সত্যি কথা, অস্বীকারের কোনো জায়গা নেই। একই সঙ্গে তুমি দেখো প্যারিসে এলএফআই এর মতো পার্টি গণবিক্ষোভকে লিড করছে কার্যত। ইটালির ওয়ার্কিং ক্লাস, সে রাজনীতির রঙ্গমঞ্চে হাজির হয়ে গিয়েছে। গ্রিসে কয়েক মাস আগে আমরা একটা প্রায় অভ্যুত্থান দেখলাম, এবং একদিকে যেমন আমরা ফ্যারাজের উত্থান দেখছি ইউকেতে, রিফর্মের উত্থান দেখছি, তেমনি আবার আমরা ইয়োর পার্টি গড়ে ওঠাও দেখছি। এবং আমার যেটা মারাত্মকভাবে মনে হচ্ছে, যে গোটা পৃথিবীতে আসলে মধ্যপন্থার কবর রচিত হচ্ছে, সর্বত্রই ট্রু। মধ্যপন্থার কবর রচিত হচ্ছে। এবং এই 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 জায়গাটা আমার জন্য খুব এক্সাইটিং, খুব এক্সাইটিং একটা সময়। এবং তুমি যদি দেখো যে প্রোলেতারিয়েট তার মতো করে রিয়াক্ট করেছে 20 শতকে, এই শতকে হয়তো প্রিক্যারিয়েট তার মতো করে রিয়াক্ট করছে। আমার আমার করবিনের সাথে আমার যখন আলাপ হচ্ছিল, কথা হচ্ছিল, করবিন বলছিলেন যে তুমি 2012 লন্ডন দেখেছো, লন্ডন রাইট। উনি বলছিলেন যে সেখানে লন্ডন সেই সময় কিরকম ভাবে আরবান পোর তারা নিজেদেরকে কিন্তু তারা মানে সামনে নিয়ে আসছে। এবং তুমি জেনজি প্রটেস্ট যদি দেখো, একটার পর একটা দেশে, কোথাও তার ফল ভালো হচ্ছে, কোথাও ভালো হচ্ছে না, কিন্তু একটার পর একটা দেশে তারা সরকার ফেলে দিচ্ছে। এই অস্থিরতাটাকে আমার ফ্যান্টাস্টিক লাগছে। এই অস্থিরতা, সেটা আসলে, এটা আসলে প্রচুর সম্ভাবনাময় একটা অস্থিরতা। তুমি ম্যাডাগাস্কারের বিক্ষোভের ধরন একরকম, তার থেকে পেরুর বিক্ষোভ আরেক রকম, নেপালের বিক্ষোভ একরকম, ইন্দোনেশিয়ার বিক্ষোভ আরেক রকম, বাংলাদেশের একরকম, আলাগালায় শ্রীলঙ্কা আরেক রকম। এই যে শেষ হচ্ছে না, শেষ হচ্ছে না, অন্তহীন যে একটা বিদ্রোহের ঢেউ বইছে, আমার কাছে এটা খুব এক্সাইটিং। এবং আমার মনে হয় যে বামপন্থীরা যদি এই সময়কে সঠিকভাবে পড়তে পারেন, তাহলে 20 শতকীয় বামপন্থা হয়তো নয়, কিন্তু 21 শতকের বামপন্থার সামনে প্রচুর নতুন সম্ভাবনার দরজা খুলে যাবে। আর এক্ষেত্রে কি তোমার মনে হয় যে তোমার মানে এই যে তোমার জেনজিটা ধরো আমদানির ক্ষেত্রেও আমরা বলতে পারি জেনজি অসম্ভব, এই 1 লক্ষ ভলেন্টিয়ারের মধ্যে আমার ধারণা হয়তো মোর দ্যান 50% জেনজি হতে পারে। আরো বেশি। হ্যাঁ, এবং এবং প্যালেস্টাইন নিয়ে আমরা দেখেছি যে জেনজি কিরকম ভাবে সারা 4 বছর পরে তারা তাদের ডিগ্রি স্যাক্রিফাইস করেছে, এবং তাদের যে কারেজটা আর কি, সেই ধরনের একটা ব্যাপারও আমরা দেখেছি।
তো কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে সেই জেনসির ব্যাপারটা কিন্তু একদমই ক্লিয়ার নয় আমার কাছে। রাদার আমি যেটা দেখি, আমরা যদি মিলেনিয়াল জেনারেশন হই, জেনসি জেনারেশনের ক্ষেত্রে আমার আমার পার্সোনাল অ্যানেকডোটাল এভিডেন্স ঠিক উল্টোটাই বলছে, যে জেনজি হচ্ছে মোর কনজারভেটিভ, মোর আমারও রাইট উইং, একটা অ্যাপলিটিক্যাল অর রাদার ডেলিবারেটলি অ্যাপলিটিক্যাল ক্লাস তৈরি হচ্ছে আর কি। দে আর ভেরি মানে ফোকাসড অ্যাবাউট দেয়ার কেরিয়ার অ্যান্ড অল, মানে এই যে স্টার্ট আপ কালচার থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি, তাদের মধ্যে বিন্দুমাত্র পলিটিক্যাল সেন্স মানে ডেভেলপ করছে না আর কি। সেটা আমার আমার অ্যানেকডোটাল এভিডেন্স রাদার। হ্যাঁ বলো। এটা শুধু ভারতে না, ভারতে আবার ওই 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 দেশগুলোতে, যেমন ভারত, চীন, রাশিয়া, সৌদি আরব বা এরকম ট্রু। দেশ। একদম। তার কারণ হচ্ছে এই দেশগুলোর যে সামাজিক অক্ষটা ডান দিকে বেঁকে গেছে। হুম। তো আমাদের এই যন্ত্রণা আমার ধারণা দীর্ঘস্থায়ী হবে যদি না কোনো মিরাকল ঘটে। হ্যাঁ, কিন্তু সার্বিকভাবে গোটা পৃথিবীতেই যে যে ধরনের এই তরুণ প্রজন্মের যে বিক্ষোভ, তরুণ প্রজন্মের বিদ্রোহ, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ চেহারা নিচ্ছে এবং এর একটা সঠিক বামপন্থী তত্ত্বায়ন করা খুব দরকার। এই এই জিনিসটা সে কাজ শুরু হয়েছে, ধীরে ধীরে কাজ চলছে। ভারতবর্ষের ক্ষেত্রে আমি বলছিলাম যেটা, যেহেতু সমাজটাই সার্বিকভাবে দক্ষিণপন্থী হয়ে গিয়েছে প্রবলভাবে, এখানে আসলে আমি অন্তত এক্ষুনি বিরাট কোনো প্রতিরোধ গড়ে ওঠার মতো কোনো সম্ভাবনা আশা কিছুই দেখছি না। আচ্ছা, এইখানে যেটা বললে যে ধরো মধ্যপন্থা মানে শেষ হয়ে যাচ্ছে, অনেক মানে সারা বিশ্বই সেটাকে রিজেক্ট করছে। মানে যদি আমরা লিবারালিজম ধরি সেটাকে, যে মানে লিবারাল সেন্টারটা অ্যাটাক্ট হচ্ছে, অনেক জায়গায় রাইট উইং জিতে গেছে, অনেক জায়গায় লেফট উইং আবার কামব্যাক করছে। ভারতে তো আমাদের অল্টারনেটিভ এখনো কংগ্রেস, মানে যদি আমরা বিজেপির অল্টারনেটিভ হিসেবে দেখি, তাহলে মানে সেইটাই কি নিরাশার জায়গা তাহলে? নাকি কংগ্রেস থেকেই, মানে কংগ্রেস কি এত বড় জাহাজ যে সেখান তার মধ্যে বামপন্থা আমরা পেয়ে যাব? আমি মনে করি, আমি একেবারেই মনে করি কংগ্রেসের মধ্যে, কংগ্রেসের জাহাজে রাহুল গান্ধী কতদিন পাইলটের আসনে থাকতে পারেন সেই নিয়েই সেটা তো সংশয় আছে। কানহায়া কুমারও গেছে, বা তোমার যদি ওই আইডেন্টিটি প্রসেনজিৎ সেই বলো। মুভমেন্ট থেকে তোমার ইয়েও গেছে, মানে তোমার জিগমেশ মেহবানি এরাও গেছে আর কি। গেছে, আইসার নেতা ছিল সন্দীপ সিং, ও গেছে। হ্যাঁ আহ প্রসেনজিৎ দা গেল, প্রসেনজিৎ বসু। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আমি মনে করি না যে কংগ্রেসের মধ্যে ঢুকে খুব পজিটিভ কিছু করা ভারতবর্ষের ক্ষেত্রে সম্ভব। ভারতবর্ষে বামপন্থীরা যদি কিছু গুরুত্বপূর্ণ গণ আন্দোলন গড়ে তুলতে পারেন এবং তারা যদি একটা বড় ব্রড ইউনাইটেড ফ্রন্ট করতে পারেন এই ভীম আর্মির মতো বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোকে নিয়ে, সেটা একটা দারুণ জায়গা হতে পারে বলে আমার মনে হয়। কিন্তু এখনো পর্যন্ত তো সেরকম কোনো আম, সম্ভাবনা, বড় সম্ভাবনা আমি অন্তত দেখছি না। মানে ইউনিটিটা তুমি বলছো খুব ফান্ডামেন্টাল, এটা আমিও বিশ্বাস করি আর কি। মানে ব্রড প্ল্যাটফর্ম এবং ইউনিটি আর কি, অর্গানিক বিভিন্ন ইউনিটি, অর্গানিক অর্গানিক ইউনিটি। ইউনিটি। কিন্তু পাঁচজন সেইখানে নেতা বসে কোনো ইউনিটি হবে না, হুম, ইউনিটি আমা- হবে নিপীড়িত অংশগুলোর ইউনিটি। মানে ইন্ডিয়া জোট গিয়ে আমরা মুখ দেখে দিলাম, তাতে ইউনিটি হলো, বিরাট কিছু গ্রাউন্ডে হলো না, সেটাতে কোনো। কিন্তু এইখানে ফান্ডামেন্টাল সমস্যা তো ওটাই, মানে লেফটের ভেতর এই যে তুমি বললে একে অপরকে ডিভিশনিস্ট বলে, এবং এই যে তোমার একটা পিউরিটান অ্যাপ্রোচ, এইটা আমার আমার ধারণা এইটা মানে অ্যাটলিস্ট ইন্ডিয়ান লেফটের জন্য প্রচন্ড মানে বেশিভাবে ক্ষতি করছে। মানে হ্যাঁ, এটা খুবই খুবই বিপজ্জনক একটা জায়গা। তবে এটার থেকে উত্তরণেরও তো আমি অন্তত এক্ষুনি কোনো আশা দিচ্ছি। দেখছি না। সত্যি কথা বলতে আমরা অনেকের সাথেই এই ব্যাপারে ডিসকাস করেছি, এখন অবধি কোনো আশার আলো দেখতে পাইনি। যাই হোক, আমরা মনে হয় যে এখানেই ব্যাপারটা শেষ করে। খুব ভালো লাগলো অর্ক, বিশেষ করে তোমার মানে আমি আর সৌমিক, তুমি যে মাঝখানে একটু সময় ছিলে না, আমরা অলরেডি আলোচনা করছিলাম, তোমার যে ভাস্ট নলেজ এত লেফট মুভমেন্ট নিয়ে, এবং সবচেয়ে বড় কথা এত মানুষের নাম তোমার যে মাথায় আছে ইমিডিয়েটলি, তাহলে তুমি Thank you, নিশ্চয়ই thank you. রেগুলার পড়াশোনা করো। আর খুব অল্প একটা আলোচনা হলো, আমরা কিন্তু ভবিষ্যতে তোমাকে আবার ডাকবো, হ্যাঁ, মানে বিভিন্ন বিষয় নিয়ে বারবার ডাকবো আর কি। বারবার ডাকবো। একদম একেবারে। অনেক অনেক কিছু আরো বলার থেকে গেল আর কি। হ্যাঁ, অনেক কিছু নিয়ে। ঠিক আছে, চলো, ভালো কাজ করো, ভালো থেকো, দেখা হবে আবার। থ্যাংক ইউ, তোমরাও ভালো থেকো, আবার দেখা হচ্ছে, কথা হবে, ভালো থেকো। একদম, বাই বাই।